নমস্কার স্যার। নমস্কার। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 12। বিষয় হচ্ছে শিরোরেখা থেকে ভাগ্য বিচারের পদ্ধতি। শিরোরেখা সম্পর্কে যদি কিছু কথা বলতে হয় তাহলে বলতে হবে যে মহামতি কিরো বলেছেন যে হাতটি যদি একটি কম্পাস হয় তাহলে তার কাঁটাটি হচ্ছে শিরোরেখা। অর্থাৎ কম্পাসের যদি কাঁটা না থাকে তাহলে সেই হাতের আর মূল্য নেই। অর্থাৎ শিরো হচ্ছে মস্তিষ্ক। আবার অনেকে বলে শির অর্থাৎ শির এবং দাঁড়া মানে মেরুদণ্ড। তো শিরোরেখাকে মস্তিষ্ক রেখা বলা হয়, কিন্তু সর্বাধিক প্রচলিত হচ্ছে এটি শিরোরেখা। তো শিরোরেখা হাতের মাঝখানে থাকে। কোথায় থাকে দেখুন, দুটি হাত অঙ্কিত আছে। এটি আয়ু রেখা আমরা শিখেছি, এটি হৃদয় রেখা শিখেছি। এই মাঝখানেরটি শিরোরেখা। দেখেন, এই হাতে হচ্ছে আয়ু রেখার সঙ্গে যুক্ত করা আছে, এই হাতে হচ্ছে আয়ু রেখার সঙ্গে বিযুক্ত করা আছে, অর্থাৎ ফাঁকা আছে। তো এই দুই ভাবেই সাধারণত থেকে থাকে। অনেকে আপনারা হৃদয় রেখার ক্লাসে প্রশ্ন করেছিলেন যে শিরোরেখা যখন হৃদয় রেখার সঙ্গে মিলিত হয় বা হৃদয় রেখা এবং শিরোরেখা মিলে একটি রেখা হয় তাহলে কি হবে। আপনাদের আমি বলেছিলাম যে আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা, ভাগ্যরেখা, তার মধ্যে শিরোরেখা হয়নি, 3টি ক্লাস হয়ে গেছে। তো এই জিনিসগুলো একটু পড়তে বলেছিলাম। যারা পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পড়েননি পরবর্তীতে পড়ে নেবেন। হাতের রেখার বিশেষ করে গ্রন্থটা একটু পড়ার দরকার আছে ভাব বোঝার জন্য, কিন্তু বিচার করতে হবে সেটি আমরা শিখিয়ে দেব। কিন্তু পড়াটা ধরেন যদি এই 8-10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা যদি ক্লাসে পড়া হয় তাহলে সেই সময় বা ওই ক্লাসের ধৈর্য আর মানুষের থাকবে না। তো শিরোরেখা মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে। একই সঙ্গে আমাদের জেনে আসতে হবে, আমরা যখন হরোস্কোপের 12 ভাবের যখন নোট নিয়েছিলাম যে কোন ভাব থেকে কি বিচার করা হয়, সেটির মধ্যে আমরা যে লগ্ন ভাব থেকে কি বিচার করা হয়, 2 নম্বর ধনভাব থেকে, 3 নম্বর হচ্ছে তৃতীয় ভাব থেকে কি বিচার করা হয়, এই নোটগুলো আপনাদের কাছে আছে। যদি থেকে থাকে তাহলে মস্তিষ্ক বিচার করা হয় লগ্ন ভাব থেকে। তো এই লগ্ন ভাব থেকে মানুষের মস্তক, মানুষের জীবন জীবিকা, মানুষের শরীর স্বাস্থ্য, তাহলে শরীর স্বাস্থ্য মস্তিষ্ক যদি শরীর স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ না করে, অর্থাৎ মাথায় যদি ভার হয়, মাথা ব্যথা যখন হয় তখন কিন্তু আমরা আস্তে বালিশের পরে হেলান দিয়ে শুয়ে পড়ি, নুয়ে পড়ি। সন্দীপ কুমার চক্রবর্তী বাবু একটু মিউট করতে হবে। সঞ্জিত চক্রবর্তী দাদা মিউট করুন। তো এই যে নুয়ে পড়া, অর্থাৎ মানুষের মস্তিষ্ক যদি শক্ত না থাকে তাহলে এই মস্তিষ্ক থেকেই কিন্তু মানুষকে শুয়ে দেবে, আবার দাঁড় করিয়ে দেবে। আমার দাঁড়িয়ে থাকতে সহযোগিতা অবশ্যই মস্তিষ্ক করছে। তাছাড়া মস্তিষ্ক হচ্ছে সকল কিছু গ্রহণের আধার। আমরা জানি যে এই যে শিক্ষা গ্রহণ করছি এটি কিন্তু মস্তিষ্ক প্রথম নিচ্ছে। প্রথম আমরা কানে শুনছি, তারপর সেটি অনুধাবন করছি, মস্তিষ্কে গেঁথে নিচ্ছি। এটি কিন্তু মানুষ বলে হৃদয়ে গেঁথে নিচ্ছি, যে ওই পাথরে লিখিনি ক্ষয়ে যাবে আর কাগজে লিখিনি ছিঁড়ে যাবে, লিখেছি নামটি তোমার হৃদয়ে আমার। তো হৃদয়ে লিখলে হৃদয়ে কিন্তু আসলে লেখা যায় না, হৃদয়টা মন, কিন্তু সেই মনটা মস্তিষ্ক থেকে আসে, অর্থাৎ মস্তিষ্কেই ধারণ করতে হয়। যেমন দেখুন, আপনারা এই যে কম্পিউটার মোবাইলের যে মাদারবোর্ড বলেন বা মস্তিষ্ক যেটিকে মানে কি বলে সেভ করে রাখে, যেটায় ওটা কি বলে মেমোরি কার্ড। তো এই যে হার্ড ডিস্ক না, মেমোরি, যেটা মেমোরি কার্ড, যেটা ওই মেমোরি কার্ডটা হচ্ছে মস্তিষ্ক। তাহলে মস্তিষ্ক যদি মেমোরি কার্ড হয় তাহলে সেই মস্তিষ্কে দেখবেন যে অনেকে 3 দিন 4 দিন 5 দিন 7 দিনও উপবাস করছে। তাহলে 5 দিনের খাবার কিভাবে খাচ্ছে? মুখ দিয়ে খাবে, পেটে যেয়ে ভরবে, সেখান থেকে যেয়ে ভিটামিন উৎপন্ন হবে, তারপরে কিন্তু শরীরকে সতেজ রাখবে। কিন্তু সেই মুখ দিয়ে খাবার খাচ্ছে না, তাহলে তার পেট কি দিয়ে ভরছে, সে কিভাবে চলছে, এটি একটু ভাবতে হবে। মহাযোগী যে ত্রিকালজ্ঞ বাবা লোকনাথ ব্রহ্মচারী যে সাধন করেছিলেন হিমালয়ের পরে,
তো সেখানে সাধন করতে গিয়ে ওখানে কে অন্ন নিয়ে যেত প্রতিদিন, আর কে ওনার ওই পোশাক আশাক বদলে দিত। প্রকৃতি কিন্তু, অর্থাৎ অক্সিজেন থেকে উনি আহার গ্রহণ করতেন। সেটি প্রাণায়াম, অর্থাৎ প্রাণকে যে ধরে রাখে সেই প্রাণায়ামের মাধ্যমে উনি আহার গ্রহণ করতেন। তো মানুষ সাধারণত বিজ্ঞান বলে যে মানুষ না খেয়ে কতদিন পর্যন্ত বাঁচে। এটি আমরা কখনো কখনো 18 দিন শুনি, কখনো 21 দিন শুনি, কখনো তার থেকে বেশিও শুনি, কোনটি সঠিক জানি না আমি। তো এই যে দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকে, অর্থাৎ কি আমাদের শরীরে যে ইমিউনিটি পাওয়ার থাকে বা শরীরে যে অতিরিক্ত ভিটামিন যে মেদ রূপে জমা থাকে, ওটি ভেঙে চুরে ওই শরীরটা চলে, তারপরে আর চলতে পারে না। তাহলে এই মস্তিষ্ক রেখা বা শিরোরেখাকে কে চালায়, এটি আগে বুঝতে হবে। যে কে চালিয়ে না খেয়ে থাকলে ওই শিরোরেখা বা সূক্ষ্ম চিকুন হয়ে যদি যায় না খেতে খেতে, অর্থাৎ কেঁচো যেমন শুকিয়ে গেছে এইরকম শুকিয়ে গেলেও তার পেটটা কে ভরে। অর্থাৎ আমরা আগে বলেছি নদী যখন শুকিয়ে যায় তখন কিন্তু তার স্রোত কমে যায়, তো অর্থাৎ সেই নদীর তীব্রতা বা যে জৌলুস সেটি দিন দিন লোপ পায়। এই শিরোরেখাও যদি হালকা থাকে, সূক্ষ্ম থাকে, তাহলে তার জৌলুস লোপ পাবে। তাহলে এই জৌলুস কে কে দেয়, শিরোরেখাকে কে কে নিয়ন্ত্রণ করে, এটি আগে বুঝতে হবে। যে শিরোরেখার যাত্রা পথে কার ভিতর দিয়ে যাচ্ছে, কোন জায়গা থেকে এই শিরোরেখা নামক নদীটি প্রবাহিত হচ্ছে। তো প্রবাহিত হচ্ছে কোথা থেকে? আমরা জানি যে রাহুর ক্ষেত্র থেকে কিন্তু শিরোরেখা ওঠে। শিরোরেখা হচ্ছে বৃদ্ধাঙ্গুলির পাশ, অর্থাৎ এই ডান পাশ থেকে ওঠে বাম পাশে এসে শেষ হয়। শিরোরেখা থেকে ওই আয়ু রেখা থেকে যেমন আয়ু বিচার করেছেন বয়স, হৃদয় রেখা থেকে যেমন বয়স নির্ণয় করেছেন, শিরোরেখা থেকেও কিন্তু বয়স নির্ণয় করতে হবে। যে মস্তিষ্কের শিশু মন একটি কথা শুনলে আর ভোলে না, আবার আমরা একটি কথা বললে এখন বলি একটু পরে ভুলে যাই। তাহলে এই মস্তিষ্ক কোন বয়সে বেশি গ্রহণ করতে পারে আর কোন বয়সে তার ধারণ ক্ষমতা বা মেমোরি কার্ড দুর্বল হয়ে যাওয়ার কারণে তখন রিস্টার্ট দিতে হয় বা রিস্টল করতে হয় পুনরায় আমাদের সেই মস্তিষ্ককে সতেজ করার জন্য। যদিও তার অনেক ট্রিটমেন্ট রয়েছে, তার মধ্যে একটি কিন্তু বলেছি যে প্রাণায়াম, যোগব্যায়াম, মেডিটেশন, কোয়ান্টাম মেথড, যাই বলেন না কেন মানসিক যত প্রকার ট্রিটমেন্ট রয়েছে দুনিয়ার বুকে সেটি হচ্ছে মস্তিষ্কের ট্রিটমেন্ট। তো সেই মস্তিষ্কের ট্রিটমেন্ট করে হাতের শিরোরেখাকে সচল করতে হয়, অর্থাৎ শুকনো কেশর পেটে খাবার যাবে ওই মস্তিষ্কের ট্রিটমেন্টের মাধ্যমে। তাহলে ট্রিটমেন্টটা কে দেবে? রেখাটি কিন্তু রাহুর ক্ষেত্র থেকে উঠছে। যেমন দেখেন প্ল্যানেটে, আপনাদের প্ল্যানেটের একটু ক্লাস পিছিয়ে আছে। কেমন পিছিয়ে আছে? যে আমরা প্ল্যানেটে শিখাবো যে লগ্নভাবস্থ রাহু ছোটবেলায় কোনো দুর্ঘটনা ঘটায়, আবার কেতুও ঘটায়। তাহলে রাহুর দুর্ঘটনা শরীরের বাম সাইডে হয় আর কেতুর দুর্ঘটনা শরীরের ডান সাইডে হয়। কেতু যার লগ্নে থাকে তার ছোটবেলায় চর্মরোগ, ঘা, পাসরা, চুলকানি এগুলোতে ভোগে। রাহু থাকলে সে দুর্ঘটনাজনিত ক্ষত বিক্ষত এগুলো হয়। তাহলে সেই রাহু ক্ষেত্র থেকে মস্তিষ্ক রেখা উঠেছে। তো একটু ভেবে দেখুন, একটি শিশু যখন ছোটবেলায় হাঁটতে শেখে, কয় মাসে হাঁটতে শেখে? 1 বছর পার হলে মনে হয় হাঁটতে শেখে 2-1 পা করে করে, বা 1 বছরের আগেও এখনকার স্লেপাকার শিশুরা আগে আগে হাঁটা শিখে ফেলে। তো যেমন আমরা ক্লাস করার আগে, ভর্তি হওয়ার আগে অনেকে কিন্তু জ্যোতিষ হয়ে গেছি। এখানে অনেকে আপনারা জ্যোতিষ আছেন, আমি আমার ধৃষ্টতা ক্ষমা প্রার্থনা করছি। তো দেখুন ওই যে হাঁটতে শেখে, হাঁটতে শিখতে গিয়ে সে যখন পড়ে যায় আঘাতটা কোথায় লাগে? দেখেন একটি গাছের গোড়া কেটে দেবেন, গাছটি যে পড়বে তো সেটির মাজা আগে মাটিতে ছোবে না গোড়া আগে ছোবে না আগা আগে গিয়ে ছোবে, এটি আগে বুঝতে হবে। তো যদি গাছটি আমরা কেটে দিই তাহলে কিন্তু আগা ছোয়, মাটিতে গিয়ে পড়ে, অর্থাৎ পড়ে মস্তিষ্ক গিয়ে আগে আঘাত খায়। তাহলে মাথায় আঘাত খায় শিশুরা। দেখবেন ম্যাক্সিমাম শিশুদের কোথাও কিছু লাগুক আর না লাগুক ওই হাঁটুতে একটু যে লাগে, আর হচ্ছে ঠোঁটে, দাঁতে, নাকে বা কপালে, মাথায় এইগুলোই কিন্তু লাগে। অর্থাৎ এটি মস্তিষ্ক রেখা রাহুর ক্ষেত্র থেকে উঠেছে, এটি কিন্তু ওই দুর্ঘটনা মস্তিষ্কেই দেয়, তার জন্য এটি শিরোরেখা। দ্বিতীয় কথা হচ্ছে ওখান থেকে রাহুর ক্ষেত্র থেকে যখন পার হয়
তখন হাতের তালুতে আপনারা কেতুর ক্ষেত্র দেখেছেন। তাহলে কেতুর ক্ষেত্র আমরা কি বলেছি, কেতু দেয় শরীরের ডান সাইডে দুর্ঘটনা। তাহলে মধ্য বয়সে এসে কেতুর ভিতর থেকে শিরোরেখা ভালো করে অনুধাবন করেন, তারপরে একটু 5টি পৃষ্ঠা পড়ে নেবেন, জীবনে আর শিরোরেখা কোনোদিন পড়তে হবে না। তো কেতুর ক্ষেত্রে যখন আসছে মধ্য বয়সে, তখন কি যাবতীয় ঝুট ঝামেলা জঞ্জাল ভিতর দিয়ে যেতে হচ্ছে, কারণ কেতু হচ্ছে ষড়যন্ত্রকারী, কেতু হচ্ছে আটকে দেওয়া, কেতু হচ্ছে ওই জঞ্জাল সৃষ্টিকারী একটি জায়গা। অর্থাৎ নদীটি প্রবাহিত হবে, তার চতুর্পাশে ঝামেলা। কোন ঝামেলা? বাবা বলছে পড়ো, মা বলছে খাও, এদিকে বন্ধু বলছে আগে চলো চাইনিজ খাও, ওদিকে আরো ইত্যাদি ইত্যাদি যেগুলো লোক রয়েছে আশেপাশে আমাদের সামাজিক পরিবেশে, সেখানে এক একজনে এক এক রকম বলছে। আপনার মস্তিষ্ক কোনটি শুনবে? আগে মা খেতে বলছে সেটি, না বাবা স্কুলে যেতে বলছে সেটি, না বন্ধু বলছে হোটেলে খেতে যেতে বা একটু পার্কে ঘুরতে যেতে সেটি, নাকি ধরেন অনেকে আমরা প্রেম প্রণয়ে লিপ্ত হয়ে হাত ধরে চলি সেটি? এই ধরনের জঞ্জাল কিন্তু মাঝপথে এসে রয়েছে, সেটি হচ্ছে কেতু। যার জন্য কেতু যখন দিক নির্দেশনা দেবে যে তুমি কোন দিকে যাবে, তোমার কিন্তু চারিপাশে দিক, অর্থাৎ ডাইনে বামে সামনে পিছে এবং ঈশান অগ্নি নৈরিত কোণ, মানে নৈরিত বায়ু, সব দিক থেকে আপনাকে ডাকছে কোন দিকে যাবেন। একদিকে গেলে ঝঞ্ঝাট হতে পারে, আর একদিকে আসলে সুখ হতে পারে। কোনটি সুখ, কোনটি ঝঞ্ঝাট, কোনটি দুঃখ, কোনটি আঘাত, কোনটি মস্তিষ্ক বিকৃতি আর কোনটা মস্তিষ্ক সচল, সেটি আপনাকেই নির্ধারণ করতে হবে। যার জন্য কেতুর ক্ষেত্র থেকে যখন ভাগ্যরেখা যায়, এটি কেতুকে দৈব রেখা বলা হয় বা দৈব শক্তির কারক বলা হয় কেতুকে। কারণ আপনি 10টি স্বাদ গ্রহণ করবেন একসঙ্গে, টক দধি, মিষ্টি দধি, মিষ্টি এবং দেখা যাচ্ছে ঝাল, সকল খাবার দেওয়া হলো, কোনটি আপনার ভালো লাগবে সেটি কিন্তু আপনার ওই মস্তিষ্ক দিয়ে অনুধাবন করবে। যদিও জিহ্বায় স্বাদ নেবে, জিহ্বায় স্বাদ নেওয়ার পরে দেখবেন ওই মাথার মধ্যেই হচ্ছে আপনার ভালো লাগা। কারণ মিষ্টি খাওয়ার পরে পেট কুটকুট করতেছে, টক দই খাওয়ার পরে এরকম করছে, ঝাল খাওয়ার পরে আবার জ্বলছে, তো সেটি অনুধাবন করছে কে? ওই মস্তিষ্ক। যদিও স্বাদটা জিহ্বা নিচ্ছে, তবে স্বাদটি নেবে যে ওই বন্ধু, পিতা, মাতা যার কথা শুনি না কেন স্বাদ নেবে, কিন্তু অনুধাবন করবে মস্তিষ্ক। তখন গিয়ে মস্তিষ্কে তার কি হবে, ছেলেটির ব্রেন খারাপ, ছেলেটির ব্রেন গোবর ভরা, এটি কেন হচ্ছে, এই কথাগুলো। ওই বহুদিকের ধারণ ক্ষমতা যদি তার রাহু থেকে উঠা এই নদী বা এই যে রেখা যদি সুন্দরভাবে না যায়, তাহলে মাঝপথে গিয়ে এই 10 দিক থেকে যখন তার 10 রকম মত আসবে, কোন পথে সে চলবে, এটি হচ্ছে মস্তিষ্ক ভেদ করতে যে কষ্টটা পড়বে, ওটি হচ্ছে জঞ্জাল। পরবর্তীতে জঞ্জাল কি আমরা দেখাচ্ছি। তো কেতুর ভিতর থেকে পার হয়ে পরবর্তীতে সে আসছে মঙ্গলের ক্ষেত্রে। তাহলে মঙ্গল অগ্নি, তাহলে অগ্নি আমরা যেমন ওই স্বর্গ নরক বা ধরেন ইত্যাদি ইত্যাদি, আমরা এই ধরনের উদাহরণে কম যাই, কারণ সময় আমাদের 3 ঘন্টা মাত্র। তো ধরেন সেই মঙ্গল যেটি ভূমিপুত্র বা ধরেন সম্পত্তিকারক, আবার মঙ্গল যে রাগ, জেদ, ক্রোধ, অহংকার, এগুলো কিন্তু রয়েছে। ওই শিশুবেলায় যেটি রয়েছে, অর্থাৎ জন্মকালে যেটি রয়েছে, মৃত্যুকালে আরেকটি নৈসর্গিক পাপ গ্রহ। আপনারা এটাও কিন্তু নোট করেছিলেন যে রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু নৈসর্গিক পাপ গ্রহ, বাকি 4টি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। তাহলে 3টি নৈসর্গিক পাপ গ্রহের ভিতর দিয়ে কিন্তু এই শিরোরেখা প্রবাহমান। কোন শুভ গ্রহ কিন্তু তাকে সহযোগিতা করার নেই। যখন নেই, তাহলে তার মস্তিষ্ক কি শুভ মস্তিষ্ক নয়? এর ভিতর কি সেই বেদাঙ্গের যে 6 মুনি, সেই 6 মুনি কি এখানে নেই? তারাই তো মস্তিষ্কে আসছে। তো এই বেদাঙ্গের অধ্যয়ন, যাই হোক, কথা আসলে অনেক কিছু এসে যায়, তো সেগুলো চেপে যাওয়াও একটু কষ্ট হয়ে যায়। তো এই যে সেই মুনি ঋষি, এমনকি ওই যে ভগবান শিবকে যখন বলা হয়েছিল, দেবাদিদেব মহাদেবকে যখন বলা হয়েছিল যে মহাদেব আপনি তো জগৎ সৃষ্টিকারক, তাহলে আপনাকে কে সৃষ্টি করেছিল? তো তখন বলেছিল আমাকে ব্রহ্মা সৃষ্টি করেছিল। তো হচ্ছে ব্রহ্মাকে কে সৃষ্টি করেছিল? বলে ব্রহ্মাকে বিষ্ণু সৃষ্টি করেছিল। তাহলে বিষ্ণুর জন্মদাতা কি? বিষ্ণুকে কে জন্ম দিয়েছিল? বলে আমি জন্ম দিয়েছিলাম। বাহ, তাহলে তুমি আবার কেমনে, তুমি শিব বাবা, তুমি জগৎকে সৃষ্টি করেছো?
তখন বলল যে আমি বিষ্ণু ব্রহ্মা তিনজনই কিন্তু আমি ত্রিকালজ্ঞ, অর্থাৎ আমরাই কিন্তু ঘুরে ফিরে আসি, অর্থাৎ ওই ত্রিভুজের তিন কোণ কিন্তু উনি। তো যাই হোক, তাহলে এই যে তিনটি পাপ গ্রহের ভিতর দিয়ে যখন শিরোরেখা অতিবাহিত হচ্ছে, তো মস্তিষ্কে কিন্তু পাপ জিনিস আসবে, অর্থাৎ মস্তিষ্ক ভালো জায়গা, দেখেন মাথায় গিয়ে চুল হয়, মানে মাথার সৌন্দর্য নষ্ট করে, আসলে নষ্ট করে না, ভালো করে, এটি আগে বুঝতে হবে। তাছাড়া ধরেন আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয় সব কিছু নিয়ে ওই মস্তিষ্কের পরে সৃষ্টি করেছে। তো কেন করলো? ওই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই একই ব্যক্তি, তো এই মস্তিষ্কে যত অঙ্গই থাকুক না কেন সবই একই, সবই শিরোরেখা। আপনার মস্তিষ্কের একটি শিরা নষ্ট হলে এখানে যারা নিউরোলজিস্ট আছেন বা নিউরো বিষয়ক চিকিৎসা পদ্ধতি যারা জানেন, তারা কিন্তু বুঝবেন যে মস্তিষ্কের একটি শিরা ড্যামেজ হয়েছে, তার কারণে দেখবেন পায়ের একটি আঙ্গুল উঠছে না, হাতের একটি আঙ্গুল উঠছে না, একটি হাত নুলো হয়ে যাচ্ছে। মানে দিন দিন যে অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হচ্ছে মস্তিষ্কের একটি শিরার কারণে। অনেকে বলছে বলে কানের কাছে একটি শিরা চেপে গেছে, তার জন্য প্যারালাইজড হয়ে গেছে। কি হয়েছে? পা হয়েছে, অপারেশন করছে যে ওইখানে। আবার ওই যে রিং পরাচ্ছে, দেখা যাচ্ছে পায়ের থেকে হাতের থেকে ক্যানেল দিয়ে শিরার ভিতর দিয়ে ঢুকাতে ঢুকাতে টেনে নিয়ে ওই মস্তিষ্কের ওখানে নিয়ে যাচ্ছে, মানে ওইখানে শিরাটা ড্যামেজ হয়েছে। এটা অনুধাবন করলে বুঝতে পারবেন। অর্থাৎ মস্তিষ্ক থেকে তিনটি পাপ গ্রহের ভিতর দিয়ে সৃষ্টি হয়েছে। তার মানে কি? মস্তিষ্কে তো আসবে যে আমরা ক্লাস করব না, আমরা এখানে একটু শয়তানি করব, আমরা দেখা যাচ্ছে একটু খেতে যাব, সকালে ব্রেকফাস্ট করিনি, তারপরে ধরেন আমরা একটু নদীর পাড়ে ঘুরতে যাব, কি স্যার এখানে খালি ল্যাপটপের সামনে বসে থাকো, সারাদিন চোখ নষ্ট করো, এই জিনিস শিখাচ্ছে। আচ্ছা, এই যে জিনিস শিখাচ্ছে, তাহলে এই যে সময় নষ্ট করব না নদীর পাড়ে একটু ঘুরতে যাব, কোনটি আমরা করব? এই মস্তিষ্ক নেবে এই শিরোরেখা। তাহলে এই শিরোরেখা তো তিনটি পাপ গ্রহের ভিতর দিয়ে ধাবিত হচ্ছে। গ্রন্থে কি রয়েছে? আয়ুরেখা থেকে যুক্ত শিরোরেখা, মানে ছোটবেলায় সংঘাত করতে করতে তার জীবন বড় হয়। মানে যত বয়স পর্যন্ত শিরোরেখা আয়ুরেখার সঙ্গে যুক্ত থাকবে, সেই জাতকগুলো ছোটবেলায় একটু চিকুন থাকে, রুগ্ন থাকে, এবং দেখা যাচ্ছে তারা একটু আয়ু, যেহেতু আয়ুরেখার সাথে যুক্ত, তো আয়ুর ক্ষেত্রে মানে জীবন জীবিকার ক্ষেত্রে তাকে একটু ঘাত প্রতিঘাত পোহাতে হয়। এটি কিন্তু ওই পামিস্ট্রি সামুদ্রিক শাস্ত্রে বিশেষ করে লেখা রয়েছে যে আয়ুরেখার সঙ্গে যুক্ত শিরোরেখা ওই আয়ুর একটু ঘাত প্রতিঘাত দেয়। সেটি কোন দিক থেকে দেবে? শিশুবেলায় সেটি তো বুঝতে হবে, কত বছর পর্যন্ত সেটিও আয়ুরেখার বয়স থেকে বুঝতে হবে। তাছাড়া আরো কিছু সহজ পদ্ধতি রয়েছে, সেটি আমরা শেখানোর চেষ্টা করব। তাছাড়া কি বলেছে? আয়ুরেখার সাথে যুক্ত যাদের শিরোরেখা, তারা ছোটবেলায় পিতা মাতার সহযোগিতা পায়। তাহলে পিতার পায় মাতার পায় দুটি কথাই একসঙ্গে আসলো। আয়ুরেখা থেকে যুক্ত যাদের শিরোরেখা, তাদের কি কারো পিতা মারা গেছে, কারো মাতা মারা গেছে, একজন মারা গেছে এমনটি ঘটেনি, বা দুজনেই মারা গেছে এমনটি কি ঘটেনি? ঘটেছে। তাহলে সেটি আমরা কিভাবে বের করব? পিতা মাতার সাথে এই আয়ুরেখা শিরোরেখা যোগসূত্র কোথায়, সেটি অনুধাবন না করতে পারলে তার পিতা মারা গেছে না মাতা মারা গেছে সেটি কিন্তু আমরা বুঝতে পারবো না। প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, যখন বলবে যে আয়ুরেখার সঙ্গে যুক্ত শিরোরেখা, সে যতদূর পর্যন্ত আসছে ততদূর পর্যন্ত তার শারীরিক ঝামেলা রয়েছে। তো শিরোরেখা তো মস্তিষ্ক, আর আয়ুরেখা হচ্ছে শুক্রর ক্ষেত্র বেষ্টিত। তাহলে সবাই কি শুক্রজনিত রোগে ভোগে নাকি বিভিন্ন রোগে ভোগে? হাম যক্ষা হুপিং কাশি দূর হলে তো আমরা বাঁচি। তাহলে হাম যক্ষা হুপিং কাশি যদি দূর হয় আমরা বেঁচে থাকি, এটি একটি স্লোগান আমরা অনেকেই ছোটবেলায় শুনেছি। যদি শুনে থাকি তাহলে ওই তিনটি রোগ নয়, আরো শত শত হাজারো রোগ রয়েছে, সেই রোগগুলো কেন হয় এটিও কিন্তু প্রশ্ন। প্রথমেই বলেছি মস্তিষ্ক হচ্ছে সকল কিছু গ্রহণকারী, অর্থাৎ যতই আপনি ভিটামিন খান আর শক্তিশালী খান, ডিম খান, মাংস খান, মাছ খান, যাই খান না কেন সেটি মস্তিষ্ককে সতেজ করবে। অর্থাৎ গাছের যে গাছ গোড়া কেটে দিলে আগা আগে পড়বে, যে কথা বলছি, ওই গাছ কতটুকু খাবার খাচ্ছে সেটি কিন্তু তার ওই গাছের মাথা পাতা দেখে বুঝতে হবে, দণ্ড দেখে কিন্তু অনুমান করা যাবে না।
আমার স্বাস্থ্য, আমার পেট আর আমার বডি দেখে অনুধাবন করলে হবে না, আমার কিন্তু এই মস্তিষ্ক দেখে অনুধাবন করতে হবে যে আমার শিরোরেখা কেমন, আমি কতটা শক্ত। ঠিক যদি ওই গাছের আগা দেখি যে আবার মুখ দিয়ে খাবার খাই, তাহলে তো আমাদের মুখ দেখেই বলা উচিত ছিল যে আমরা কতটা হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান। তা তো বলতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি, এটা কিন্তু বুঝতে হবে। তাছাড়া যখন আমরা দেখব যে ওই আগার অংশ যদি দেখে থাকি, তাহলে আগা তো আসছে, শিরোরেখার আগা আসছে মঙ্গলের ক্ষেত্রে, সেটিও কিন্তু পাপ, অর্থাৎ পাপ গ্রহের ক্ষেত্রের ভিতর গিয়ে প্রবেশ করেছে। এখানে আপনারা প্রশ্ন করবেন, স্যার অনেকের তো শিরোরেখা ঢলে গিয়ে চন্দ্রের ক্ষেত্রে পড়ে। আরে সেটাও আমি এই ক্লাসে হবে, কারণ সময় আমাদের এখনো 2.5 ঘন্টা আছে। তাছাড়া আপনাদের প্রশ্নোত্তর তো থাকবেই। তাহলে শিরোরেখা যখন ঢলে পড়বে, তখন আমরা বলি এই মানুষটি একটু আবেগী, একটু দয়ালু, একটু পরোপকারী, একটু উদার। তাহলে কোন দিকে উদার? তার উদারতা আসে কেন? মস্তিষ্ক তার উদারের দিকে, মস্তিষ্ক ক্ষমাশীলতার দিকে, মস্তিষ্ক দয়ালুর দিকে, বা মস্তিষ্ক আপনার ওই পরোপকারের দিকে যায় কেন? সেটি তো যদি না বুঝি, মস্তিষ্ক যদি না নেয়, তাহলে একটি ভিক্ষুক ভিক্ষা চাচ্ছে আপনার কাছে, তো কায় মনোবাক্যে চাচ্ছে আমি কিছু খাইনি, আমাকে যদি একটু কিছু খাবার দিতেন। আবার কেউ বলছে যে আমার সন্তানরা কয়েকদিন ধরে খায় না, তাদের মুখে একটু খাবার দিব, যদি একটু কিছু সহযোগিতা করতেন। আবার কেউ বলছে যে দেখুন আমার এই হাতটি নেই, আমি কিছু করতে পারি না, আমার এর জন্য দিন। আমি চোখে দেখি না, অন্ধ মানুষ, আমাকে তার জন্য দিন। আবার কেউ বলছে ওই স্রষ্টার নামে বা আল্লাহর হস্তে আমাকে কিছু সহযোগিতা করুন। এই যে বলার মধ্যে পার্থক্য, ঠিক তেমন ওই যে দান, ধ্যান, উদারতা, পরোপকারিতা, এই যে চন্দ্রের দিকে গেলে আবেগ প্রবণতা, এটির মধ্যেও কিন্তু ওই পঞ্চভূত বা পঞ্চাঙ্গ বা ধরেন আপনার এই পঞ্চ ইন্দ্রিয়, এগুলো কিন্তু কাজ করছে। তবেই না মস্তিষ্ক রেখায় তার মন বলছে, যে মনে আগে সাড়া দিচ্ছে যে হ্যাঁ ভিক্ষুকটাকে দেওয়া উচিত, তবেই না দিচ্ছে। তো যাই হোক, এক কথায় যদি উত্তর দেওয়া হয়, তাহলে এই জ্যোতিষশাস্ত্র হবে না। অর্থাৎ আজকেই কিন্তু মস্তিষ্ক রেখার বিচার হচ্ছে, অর্থাৎ শিরোরেখা। তো সেটি নির্ণয় করতে হবে যে জ্যোতিষের আমরা কোন অঙ্গে নজর দেব। এতদিন আমরা কিন্তু নজর দেইনি। স্যার প্রত্যেক দিন ক্লাসের টপিকস মানে বিষয় এবং ডান পাশে তারিখ দিয়ে রাখে, ডান হাতে একটি হাত দেয়, বাম হাতে আরেকটি হাত দেয়, মাঝখানে হরোস্কোপ দেয়। তো এই যে পঞ্চাঙ্গ 1, 2, 3, 4, 5, এই 5টি জিনিস আঁকা রয়েছে, ওই পঞ্চ ইন্দ্রিয়ের মতো সকল দিকে নজর দিতে হবে, তবেই না পূর্ণাঙ্গ পাজি হবে। পাজি মানে হচ্ছে পঞ্চাঙ্গ। তো এই 5 দিকে নজর দিতে হবে। তার জন্য 5টি নৈসর্গিক পাপ গ্রহ আর 4টি শুভ গ্রহ, ওই পাপ 5টি যদি আমরা দূর করতে পারি, তবেই না কিন্তু আমরা শুভত্বের দিকে যাব। মস্তিষ্ক তখন সিগন্যাল দেবে, আর সেই সিগন্যালে একজনকে কিছু দান করব বা ধ্যান করব, উদারতা দেখাবো, সেটি সেই স্রষ্টার নামে যেতেও পারে। এটি আমরা মনে করব, কল্পনা করব। আবার এই মস্তিষ্ক রেখা অনেকের দেখা যাচ্ছে ঘুরে এসে বুধের ক্ষেত্রে যে টাচ করছে, উপরের দিকে উঠে যাচ্ছে। তখন আপনারা বলবেন যে মস্তিষ্ক রেখা উপরের দিকে উঠে বুধের ক্ষেত্রে গেছে, মানে তার বুধ হচ্ছে বুদ্ধির কারক। রে বাবা, আর মস্তিষ্ক গেছে বুধে টাচ করেছে, এর মতো বুদ্ধি আর নেই। এইবার ছোট একটা বালকের গায়ে, ছোট একটা বাচ্চার গায়ে, যেমন এই সোহানা ম্যাডামের পাশে একটি বাচ্চা রয়েছে, ধরেন আপনি যে খোঁচা মারবেন আর আদর করে কোলে নিতে চাইবেন, দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকবে কি থাকবে না? ছোট বাচ্চাদের যখন যে অমনি ধরে মার কোলের থেকে নিতে চাবেন, তখন দেখবেন চিট দিয়ে একেবারে দাপাদাপি করে আপনার হাত থেকে সরে যাচ্ছে, এমনকি ঠস করে পড়ে যেতে পারে। আর যখন একটু খেলা দেখাতে দেখাতে টুকটাক করে করে আগাবেন, তখন দেখবেন সে আপনার কোলে ঝাঁপিয়ে পড়ছে। তো শিরোরেখা মানে মস্তিষ্ক রেখা, যেটি পাপ, তিনটি পাপ জায়গার থেকে আসছে, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু। ষড়রিপু কোথা থেকে আসে? ওরে মাথায় যদি, আমার মনে যদি, মন কোথায়? মস্তিষ্ক যদি কাম উদ্দীপনা না হয়, তাহলে কেন সেখানে যাবে? মস্তিষ্ক যদি ক্রোধ সৃষ্টি না করে কিভাবে হবে? মস্তিষ্ক যদি লোভ সৃষ্টি না করে, লোভে পড়বো কেন?
তাহলে মস্তিষ্ক হচ্ছে সেই ষড়রিপুর কারক, যেটি ধ্বংসকারক। সেই ধ্বংসকারক যে বালক গ্রহ শিশুকে খোঁচা মারাছে, মানে কি রেখাটি বেঁকে গিয়ে হাত বাড়ায় দিয়েছে। তাহলে আর একজনের জমির মধ্যে যে তুমি যে মানে তিনটি 5 জায়গার থেকে, অর্থাৎ যদি বুড়িগঙ্গা নদী বলেন ঢাকার স্থান বাদে বাকি অংশের জল কি পরিষ্কার না, চকচকে পরিষ্কার না? তাহলে বুড়িগঙ্গার অংশের থেকে জল যদি আপনার বাড়ি আসে, মানে বুধের বাড়ি আসে, তাহলে বুধ কি এটা সহজে মেনে নেবে? কিন্তু অন্য জায়গার থেকে আসুক, ওই বুড়িগঙ্গার কর্তৃপক্ষ আবার এই বুড়িগঙ্গার নিচে গিয়ে আমরা সেই অষ্টমী স্নান কি লাঙ্গলবন্ধ যে স্নান করি, সেটিও তো ওই বুড়িগঙ্গারই শাখা। তাহলে সেখানে পবিত্র মনে করি, আর ঢাকায় আমরা যেখানে পোস্তগোলা ব্রিজের নিচেই, ওখানে স্নান করলেও একেবারে স্বর্গে যাওয়ার টিকিটটি পাওয়া যাবে। কেউ যদি চান একদিন যে স্নান করে আসবেন, যার মন চায়, এটা স্বর্গের টিকিট পাওয়ার মতো জায়গা। ব্রিজের পথে যেতে লাগলেও বোঝা যায় যে হ্যাঁ স্বর্গের ঘ্রাণ আসছে। তাহলে সেই ব্যক্তি গিয়ে বুধের বালককে খোঁচা মেরেছে, বালক কিন্তু এত সহজভাবে নেবে না। কেন নেবে না, কিভাবে নেবে না, আমরা আসবো, সে অংশটি কিন্তু দেখাবো। তার আগে আমরা জেনে আসি কোন বয়সে দেখাবে আর কোন বয়সে দেখাবে না, শিরোরেখার বয়স কিভাবে বিচার করব। সেক্ষেত্রে কিন্তু এই ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারের মাঝ বরাবর টান দেব 25 বছর, মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের মাঝ বরাবর টান দিয়ে শিরোরেখায় নিয়ে আসবো 50 বছর, আর হচ্ছে রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গারের মাঝ বরাবর টান দেব 75 বছর, বাকি অংশ 100 বছর। তাহলে আয়ু রেখায়ও কিন্তু আমরা বলেছিলাম মাঝখান দিয়ে টান দেব, প্রথম অংশ 60, পরের অংশ 60, 120, তার মাঝখানে টান দেব 15, 15 15 30, না 30 30 60, তার মাঝখানে দিলে 15। তাহলে যখন আমরা এখান থেকে টান দিয়ে 25 আনবো, ওই রেখাটিকে কিন্তু এই একইভাবে টেনে নিতে হবে আপনাদের, এই একইভাবে। আয়ু রেখার কোন বরাবর আসছে, সেটি আমার শিরোরেখার কোন বরাবর আসছে, কোন বয়সে আসছে, এটি কিন্তু এভাবে নির্ণয় করতে হবে। এখানে আরেকটি জিনিস আপনাদের জেনে রাখতে হবে, সেটি হচ্ছে কোন জিনিসের ব্যাসার্ধ অনুযায়ী দূরত্ব তৈরি হয়, ইয়েস অর নো বলেন আপনারা, হয় কি হয় না? হয় স্যার। কিভাবে হয়? স্যার কেন্দ্র থেকে, একটা বৃত্তের কেন্দ্র থেকে ক্ষেত্রে দূরত্ব স্যার, কিন্তু অন্যান্য রেখা বা অন্যান্য ক্ষেত্রে তো দূরত্ব না, কিন্তু বৃত্তের ক্ষেত্রে দূরত্ব। সব জিনিসের ক্ষেত্রে গুরুত্ব, কারণ হচ্ছে কলমটির মাঝখান থেকে যদি ওপাশে ছিদ্র ভেদ করে দেওয়া হয়, দূরত্ব হচ্ছে 1/2 ইঞ্চি। কিন্তু এখান থেকে ঘুরে যদি এই পাশে যাওয়া হয়, তাহলে 1/2 ইঞ্চির জায়গায় বেশি হবে না? হবে তো। তেমন ওই বৃত্ত আর কি, তো বৃত্ত ঘুরে গেলে যেমন পথ বেশি হবে। যেমন ওই যে আমাদের টিটু দাস স্যার যোগদান করেছেন, আমাদের পামেস্ট্রি স্যার, অথচ স্যারকে রেখে আমি বকবক করতেছি। যাই হোক, আমি দেখলাম হ্যাঁ নমস্কার। তো আমাদের স্যারই এ ব্যাপারে শিক্ষা দেবেন। যেমন স্যারের বাড়ি হচ্ছে কোথায়, ত্রিপুরা। তো ত্রিপুরা থেকে আমাদের ঢাকা যদি সেন্ট্রাল ধরি, ঢাকা থেকে ত্রিপুরা যেতে 2-3 ঘন্টা লাগে, বা ধরেন 100 কিলো, 120 কিলো, 30 কিলো দূরত্ব। আবার ঢাকা থেকে কলকাতা যেতে গেলে দেখা যাচ্ছে 300-400 কিলো দূরত্ব। আবার কলকাতা থেকে ত্রিপুরা যেতে গেলে 1500 কিলো দূরত্ব। তার মানে কি, এই যে ঘুরে চলে আসতে, এটি বলার উদ্দেশ্য হচ্ছে শিরোরেখা যদি উথিত হয়ে, ফাঁকা জায়গায় দেখাবো, ধরেন এইভাবে যদি ঘুরে পড়ে, তাহলে বৃহস্পতির আঙ্গুল ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গারের মাঝখান থেকে যখন টান দিচ্ছেন, তখন মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের মাঝখান থেকে যখন টান দিচ্ছেন, যখন লিটল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের মাঝ বরাবর টান দিচ্ছেন, এখানে খেয়াল করুন, তখন কিন্তু এই দূরত্ব, মানে সোজা রেখার দূরত্ব আর বাঁকা রেখার দূরত্ব পরিবর্তন হবে কিনা, এটি বলতে চেয়েছি। হবে? হ্যাঁ, কিন্তু মাথায় রাখতে হবে, এটি মাথায় রাখতে হবে যে এই যে দূরত্বটা তৈরি হবে, সেই দূরত্বটাকে মেপে উত্তরটা দেওয়ার চেষ্টা করতে হবে, যে এই বয়সে গিয়ে আঘাত আনবে সোজা। এটা এই হিসাবটি দেখা হয়েছে, শিরোরেখা যদি রাহু ক্ষেত্র থেকে উঠে সোজা মঙ্গলের ক্ষেত্রে আসে, তখন
এই পার্টগুলো এক এক পার্ট হচ্ছে 25, 50, 75, বাকি পার্ট 100। এবার যার হাত চিকুন লম্বায় হোক যাই হোক বা ডেবা যে ধরনের গঠনযুক্ত হাতই হোক না কেন, দূরত্বই একই। তাহলে এই একইর মধ্যে যখন এই ঝুলে পড়ে মাঝখানের অংশ কিন্তু কোনো পার্ট কিন্তু বর্ধিত হয়, কারণ শিরোরেখা উঠেছে তো রাহুর ক্ষেত্র থেকে, ওখান থেকে তো আর বর্ধিত হচ্ছে না, দেখেন পরে এসে ঝুলে পড়ছে। তাহলে পরের বয়সটায় কিন্তু কোনো না কোনো সময় কমা বাড়া হয়, সেটি এই গোড়ার উপর নির্ভর করে আর মাথার উপর। যাই হোক, তাহলে শিরোরেখার আমরা বয়সের ব্যাপারটা এখান থেকে বের করলাম। এইবার শিরোরেখার আমরা কৌশল জানবো। তার আগে হচ্ছে আমাদের টিটু দাস স্যার যোগদান করেছেন, তো শিরোরেখার স্যারের একটু মন্তব্য আমরা শুনে আসবো এখান থেকে। স্যার আমি একটু বলতে চাচ্ছি স্যার, আমাদের নতুন একজন স্টুডেন্ট আছেন মনে হয় স্যার। হ্যাঁ আমার মনে আছে, ইনি হচ্ছেন ইন্ট্রোডিউসিংটা দরকার স্যার। কই উনাকে তো পাচ্ছি না। কোকা মারমা নাকি? কোকোয়া মারমা স্যার। কোকোয়া মারমা, তা উনি আছেন এখন? আপনি আছেন? ওনাকে আগে দেখেছিলাম, একটু আগে দেখছিলাম, এখন আইফোন দিয়ে কে জয়েন করছেন? আইফোন দিয়ে? না না, ওনার নাম লেখা ছিল, ওনার নামই লেখা ছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ মনে হয় সম্ভবত। না ইনি হচ্ছে সমীরণ বাবু নাকি, কানাডা থেকে। আইফোন, নমস্কার, একটু কথা বলেন, মিউট রয়েছে, একটু কথা বলুন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, উনি কানাডা থেকে সমীরণ বাবু। হ্যাঁ হ্যাঁ, ওনাকে চেনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন আপনি? আচ্ছা, আপনাদের আশীর্বাদে ভালো আছি স্যার। আচ্ছা আচ্ছা, একটু ব্যস্ত সমীরণ দা এতদিন কোথায় ছিলেন আপনি? আর এই অনেকদিন পর দেখা হলো। আসলে ব্যস্ততার কারণে জয়েন হইতে পারতেছি না, জয়েন হবো বিভিন্ন ব্যস্ততার কারণে হইতে পারতেছি না। থাকবেন, আপনি থাকলে তো সবাই আমরা খুশি হই, থাকবেন অবশ্যই। আচ্ছা নীরজ স্যার, আপনি? না আমি চেষ্টা করি, কিন্তু আসলে সময় একেবারে যে ওই কোকোয়া মারমা বাবুকে একটু যোগাযোগ করেন ওনার সাথে। ওনার কি কারণে ক্লাসের থেকে এনেই না ভালো লাগেনি, যাই হোক উনি আসুক, তারপরে ওনার সাথে কথা বলা যাবে। তো টিটুদার স্যার, আপনি শিরোরেখার ব্যাপারে একটু শিক্ষার্থীদের সহজ করে দেন। আমার কথা তো কঠিন হয়ে যায়, তো আপনি একটু সহজ করে দেন শিরোরেখা। ঠিক আছে স্যার, ওই যদি আমার কথা ওই না শোনা যা, ওই মোবাইলে ফোন করবেন। প্রথমদিন তো একটা বিষয় হলো, আপনি বলছেন একটু কারেকশন করে দিতে, তারপর আমি কিন্তু কথা শুনতে পাচ্ছি না। মোবাইলে ফোন করলে সাথে সাথে পেয়ে যাবো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, সবাইকে নমস্কার। নীরজ স্যার নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার, হরে কৃষ্ণ। আচ্ছা নমস্কার স্যার, সবাইকে নমস্কার। নমস্কার নমস্কার আচ্ছা ঠিক আছে, শুনেন, বিষয়টা হইল শিরোরেখার একটা সুন্দর শিরোরেখা। স্যার তো বিস্তারিত আলোচনা করেছেন, শিরোরেখার উৎপত্তি স্থল থেকে সবকিছু আলোচনা করেছেন। তারপর আমি 5-10 মিনিটের মধ্যে খুব সংক্ষেপে আপনারা বুঝতে পারেন এভাবে বলার চেষ্টা করব। প্রথমে শিরোরেখার উৎপত্তি স্থলটা দেখবেন আপনারা। উৎপত্তি স্থলটা কি আয়ুরেখার সাথে উঠলো, আয়ুরেখার সাথে যুগ্ম হয়ে উঠলো, না এই আয়ুরেখার ভেতর থেকে রাহুল ক্ষেত্র থেকে উঠলো, না আয়ুরেখার থেকে একটু উপরের দিকে ফাঁকা হয়ে বৃহস্পতি ক্ষেত্র থেকে। এই উৎপত্তি স্থলটা হইল প্রথম, আপনারা সবসময় লক্ষ্য করবেন। এটার গুরুত্ব খুব অধিক। মানে একটা মানুষ শিশুকালের যেই বয়স, বা অনেকে দেখা যায় 25 বছর পর্যন্ত যুগ্ম থাকে, অনেকে 20 বছর পর্যন্ত যুগ্ম থাকে। এই 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 বয়সটা একটা মানুষের জীবনে ফাউন্ডেশন তৈরি করতে বিরাট গুরুত্বপূর্ণ। এবং এই যুগ্ম রেখাটার থেকে তার জীবনের যে জন্ম স্থানটা, ফ্যামিলিটা কোন পজিশনে আছে, কোন পরিবারের সাথে জন্ম হয়েছে, এটাও একটা বিশেষ গুরুত্বপূর্ণ।
আচ্ছা, এটা একটু বলছি, বলার আগে সবচেয়ে ভালোটা আগে বলে নেই। এটা ভালো শিরোরেখা সুন্দরভাবে একটু কার্ভ হয়ে কমপক্ষে মঙ্গলের এখানে আসতে হবে, একটু কার্ভ হয়ে সুন্দরভাবে আসতে হবে, কোনো কাটাকাটি থাকবে না, দিলে একটা ভালো শিরোরেখা। একটু কার্ভ হয়ে একদম সোজা না, সোজা হইলে এক রোখা ব্যক্তি হবে, কার্ভের শিরোরেখা যদি সোজা থাকে তাহলে এক রোখা হবে। একটু কার্ভ হয়ে আসলে মঙ্গলের নিচে অংশ থেকে যদি আসে সবচেয়ে ভালো শিরোরেখা। আচ্ছা, প্রথমে যে কার্ভ মানে কি বাঁকা একটু হালকা একটু কার্ভ হয়ে আসলে ভালো, একবারে স্টেজ গেলে এটা একবারে এক রোখা ব্রিং হয়ে যা, ঠিক আছে? স্টেজ কাট সরল সোজা ব্রিং হয়ে যা, একটু কার্ভ হয়ে গেলে ভালো। আচ্ছা, যে কথাটা বলার চেষ্টা করছি যে যুগ্ম শিরোরেখা মানে আয়ুরেখা শিরোরেখা যদি ধরেন একসাথে, এটা স্যার বলেছেন, তারপর আমি একটু বলে দিই, একসাথে কিছুক্ষণ জায়গা আসলো 20 বছর 20 বছর, যেই সময়টা একসাথে আসলো, একসাথে যুগ্ম হয়ে রইল, ওই বয়সটা দেখে ওই যুগ্ম রেখার মধ্যে দেখবেন কোনো কাটা চিরা আছে কিনা, বা কোনো জব চিহ্ন আছে কিনা, বা কোনো কিছু নেই, প্লেন। দুইটার ফলাফল কিন্তু একরকম হবে না। যদি কোনো কাটা চিরা নেই, একদম প্লেন যুগ্ম রেখা হয়ে আসলো, তখন আপনারা সহজে বলে দিতে পারবেন যে আপনার তো ছোটবেলা খুব হ্যাংলা পাতলা ছিলেন, দেখবেন মিলে যাবে। খুব হ্যাংলা পাতলা ছিলেন। সাধারণত দেখা যায় কি, লগ্নে যদি কেতু থাকে তখনও তাদের স্বাস্থ্য কিন্তু এমন হ্যাংলা পাতলা থাকে, এবং বাচ্চারা পাকা পাকা কথা বলে একদম। আচ্ছা, এবার এই যুগ্ম রেখাতে যদি দেখেন একটু কাটা চিরা থাকে বা জব চিহ্ন থাকে, তখন আপনারা ওই নির্দিষ্ট বয়সটা পর্যন্ত বলতে পারবেন যে আপনি এত বছর পর্যন্ত জীবনে অনেক স্ট্রাগল করেছেন, তখন দেখবেন মিলে যাবে, অনেক স্ট্রাগল করেছেন, বা যে বয়সে এই কাটা হয়ে গেল, এই বয়সে তার একটা শারীরিক অসুস্থ হয়ে গেল, এটা আপনারা এদিকে লক্ষ্য রেখে বলবেন। আচ্ছা, শিরোরেখা যদি এবার যদি একটা কোশ্চেন ছিল, শিরোরেখা যদি আয়ুরেখার সাথে মিশে থাকে তাহলে সে বাবা মা সাহায্য পাবে কি পাবে না? স্যার একটা কোশ্চেন করছিল, আমি নোট করতে ভুলেছি। নোট করে রাখুন, লাস্টের 20 মিনিটে কোশ্চেন করবেন, একটু নোট করে রাখুন। এখানে অনেক কিছু বোঝার আছে, এটা সহজভাবে বুঝে যাবেন। তখন ক্লাসের ভিতর ওই উত্তর যদি পেয়ে যান তাহলে পেয়ে গেছেন, আর না পাইলে আচ্ছা, আপনি উত্তর পেয়ে যাবেন, সবই উত্তর পেয়ে যাবেন, সব আমার বক্তব্যের মধ্যে আপনার আশা করি প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। শিরোরেখা দেখবেন, শিরোরেখা অনেক সময় যদি এই রাহুর ক্ষেত্র থেকে উঠে আয়ুকে ক্রস করে উঠে, তখন এটা একটা বিশেষ লক্ষ্য রাখবেন। তখন আয়ু এই রাহুর ক্ষেত্র থেকে যদি উঠে, রাহুর অবস্থানের উপর একটা বিশেষ গুরুত্ব দিতে হবে। রাহুর অবস্থানের যদি কোনো অবস্থা খারাপ থাকে, তখন তার জীবনের জন্মকালটাই দেখবেন বিশেষ একটা খারাপ পরিবেশে সে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে? তখন দেখবেন তার মা বাবাই বিশেষ খারাপ পরিবেশে, মানে দেখতো একদম ভয়াবহ অবস্থা পরিবেশে জন্মগ্রহণ করছে, বা এমনও হইতে পারে জন্মলগ্নের থেকেই তার বিশেষ শারীরিক অবস্থাও খারাপ হইতে পারে। যেহেতু রাহুর ক্ষেত্র খারাপ, ধরেন 3 বিন্দু জাল ক্রস আছে, বা রাহুর ক্ষেত্রটা অশুভ, আর শিরোরেখাটা রাহুর ক্ষেত্র থেকে উঠলো, তখন তার জীবনের শুরুটাই একটা নর্দমার মধ্য দিয়ে সৃষ্টি হলো। তখন তার যেহেতু এইরকম সৃষ্টি হলো, তখন এটা থেকে বুঝে নিতে পারবেন যে তার মা বাবা কতটুকু তাকে সাহায্য করতে পারতেছে। আবার শিরোরেখা যদি ধরেন আয়ু রেখা থেকে উপরে একটু ফাঁকা হয়ে, অর্থাৎ বৃহস্পতি ক্ষেত্রের দিকে উঠে, এবং এই ফাঁকা হলে সাধারণ ভাবে বলতে পারবেন যে আপনি তো স্বাধীন চেতা মানুষ। তারপরে আপনার দেখতে হবে বৃহস্পতির অবস্থানটা, বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে, তখন বলতে পারবেন যে একটা সে ভালো পরিবেশে, সুন্দর পরিবেশে তার জন্ম হয়েছে। স্বাধীন চেতা, ঠিক আছে, স্বাধীন চেতা হইলে তো সবাই খারাপ না, আর বিভিন্ন বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয়। তখন আপনার নির্দিতা বলতে পারবেন যে আপনি একটা সুন্দর পরিবেশে, ভালো পরিবেশে আপনার জন্ম হয়েছে। এমনকি বৃহস্পতির ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, খুব আরো সুন্দর চিহ্ন, ভালো কুলা পাবা থাকে, তখন বলতে পারবেন যে আপনি তো দেবালয়ের মতো স্থানের মতো
জায়গাতেও আপনার জন্ম হয়েছে, মানে খুব সুন্দর একটা ভালো পরিবেশে, বা আপনার মাদ্রাসাতে জন্ম হয়েছে, মন্দিরে জন্ম হয়েছে, যদি বৃহস্পতি ক্ষেত্রটা খুব সুন্দর থাকে, খুব ভালো থাকে এবং আয়ু রেখা থেকে একটু ফাঁকা থাকে। আচ্ছা, এবার শিরোরেখা ধরেন কিছু কিছু ক্ষেত্রে মানুষের দেখা যায় অর্ধেক আসলো, অর্ধেক এসে এটা শেষ হয়ে গেল, আবার অর্ধেক এসে 90 ডিগ্রি 45 ডিগ্রি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগ হয়ে গেল। এটি আলাদা আলাদা ব্যাখ্যা আছে, আমি যতটুকু চেষ্টা করছি সহজে বলা। শিরোরেখার শর্ট আছে, এক কথায় বলে দিবেন যে আপনি তো এই পড়াশোনা কম করেন, যারা শিরোরেখার শর্ট তারা কানে শুনবে বেশি, বর্তমান ডিজিটাল ইউটিউব থেকে এই ক্যাশ করে বিভিন্ন মানুষ থেকে জ্ঞান অর্জন করে তারা জ্ঞানটা নিতে চাইবে। শর্ট থাকলে তারা পড়াশোনা করতে কম চাইবে, মানে অবজার্ভ করে মানুষের কথা শুনে তখন তার মানে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। শিরোরেখা শর্ট মানে ভিন্নত শর্ট হলো তারা কিন্তু শিরোরেখা শর্টের আর একটা গুণ আছে, তারা চটপট কথা বলতে পারে, চটপট আপনার সিদ্ধান্ত নিতে পারে। যদি এটা আর বুধের ক্ষেত্রে বিভিন্ন বিষয় আছে, সিদ্ধান্তটা সঠিক হবে না বেঠিক হবে সেটা বৃহস্পতির অবস্থান বুধের ক্ষেত্রের উপরও ডিপেন্ড করে। মানে এক কথায় শিরোরেখা শর্ট মানে এই ব্যক্তি পড়াশোনা করতে চাইবে না, সহজ ভাষা, খুব সহজ ভাষা বুঝে নেন, এই ব্যক্তি বই পড়তে চাইবে না, ওই বিভিন্ন মানুষের কথাবার্তা শুনে ডিজিটাল ইউটিউব দেখে তারপরে এটা শেখার চেষ্টা করবে। স্যারকে আর একটু বলবো না? বলেন। আচ্ছা, শিরোরেখা যদি ধরেন শিরোরেখা অনেকে দেখবেন এই কিছু অংশ এসে 2 ভাগ হয়ে গেল, তো দুই ভাগটা হয় যদি ভাগ্যরেখার পরে শিরোরেখা ভাগ হয় তখন বুঝে নেবেন এটা ভালো, এটা শুভ। কিন্তু ভাগ্যরেখার আগেই যদি শিরোরেখা ভাগ হয়ে যায় তখন কিন্তু এই শিরোরেখা তার জীবনের ফাউন্ডেশন তৈরির আগে যদি ভাগ হয়ে যায় তখন এই শিরোরেখা কিন্তু মস্তিষ্ক কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। ঠিক আছে, এটা আরো বিস্তারিত আপনারা জানবেন। আচ্ছা, শিরোরেখার সাধারণত ভাগ্যরেখার পরে যদি 2 ভাগ হয় ভালো। এর মধ্যে অনেক সময় দেখবেন শিরোরেখা ঢলে একদম চন্দ্রের ক্ষেত্রে এসে গেল, ঠিক আছে, তখন এই চন্দ্রের অবস্থানটা বেশি দেখবেন, আর বুধের অবস্থানটা দেখবেন এবং বৃহস্পতির অবস্থানও দেখবেন। এই 3টার উপরে নির্ভর করব যে এই ঢলা শিরোরেখা কিন্তু অনেক সময় এই আপনি রিচার্জও করে অনেক ব্যক্তি, সাহিত্যিক উপন্যাস সহ। আবার কেউ আছে ঢলা শিরোরেখা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কোনটা সাহিত্যিক উপন্যাসক হবে আর কোনটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে? যদি চন্দ্রের অবস্থান খারাপ থাকে, বৃহস্পতির অবস্থানও খারাপ থাকে, তখন আপনি ধরে নিতে পারবেন যে এটা তার মানসিক ভারসাম্য ব্যালেন্স রক্ষা করতে পারছে না। তখন তার জীবনে কি হবে? তার জীবনে ধরেন আপনি একটা পাত্রে স্বর্ণ দিলেন আর একটা পাত্রে ছালে দিলেন, তখন তার জীবনে ওই ছালিটাই উঠাবে। একটা পাত্রে একটা প্লেটের মধ্যে ছালিয়ে একটা স্বর্ণ দিলেন আর কাপ দিয়ে ঢেকে দিলেন, দেখবেন যখন কাপটা আপনি যখন বলবেন, চেক করে দেখবেন আপনারা বাস্তব পক্ষে এই ঢলে পড়া আর এই চন্দ্রের মধ্যে যদি অশুভ চিন্তা থাকে তখন সে তার ব্রেন মস্তিষ্ক যেটা খারাপ ওই দিকে তার মস্তিষ্কটা নিয়ে যাবে, তার মনটা ওই দিকে নিয়ে যাবে, অর্থাৎ সে স্বর্ণ উড়াতে পারবে না। এখানে উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হইল তার জীবন প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষের যে অশুভ বুদ্ধিটা দিবে এটা গ্রহণ করবে, আর যে শুভ বুদ্ধিটা দেবে সেটা সে গ্রহণ করবে না। ঠিক আছে, আবার শিরোরেখা যদি ধরেন এই চন্দ্রের ক্ষেত্র ভালো থাকে, বৃহস্পতির ক্ষেত্র ভালো, আর একটু ঢালু আছে আর একটা অংশ এই ধরেন মঙ্গলের ক্ষেত্রে গেল, তখন তার এই ব্রেনের মধ্যে যেমন মঙ্গলের প্রভাব থাকবে, চন্দ্রের প্রভাব থাকবে। এই ক্ষেত্রে নিশ্চয়ই লক্ষ্য রাখতে হবে মঙ্গলের অবস্থানটা কিরকম। মঙ্গলের অবস্থানটা যদি তিল বিন্দু জাল ক্রস থাকে, তার মস্তিষ্কের মধ্যে রাগ জেদ অহংকার থাকা অবশ্যই সম্ভব। আর যদি মঙ্গলের অবস্থান খুব সুন্দর থাকে, ভালো থাকে, তবে তার মধ্যে তেজ বল ধৈর্য
এবং মঙ্গলের যে সুপ্রভাবগুলি তার প্রভাব ব্রেনের মধ্যে থাকবে। এবং চন্দ্রক্ষেত্র যদি ভালো থাকে তার মধ্যে তার শিরোরেখার মধ্যে মাতৃত্ব, স্নেহ, মায়া, মমতা, তেজ, বল দিয়ে তার জীবনে একটা সুপ্রতিষ্ঠিত জায়গা, মস্তিষ্ককে কাজে লাগিয়ে সে সুপ্রতিষ্ঠিত হতে বাধ্য এবং তার প্রতিষ্ঠা পাবে। তারপরে দেখবেন শিরোরেখা, দেখবেন এই যে স্যার একটা হাতে লেখা দেখালো, মানে কি ওই যে ওই বয়সে স্যারের ছবিটা দেখেন, এই বয়সে এসে তার মস্তিষ্ক কিন্তু হঠাৎ একটু পরিবর্তন হবে। একভাবে চলছিল, হঠাৎ পরিবর্তন হয়ে একটু চন্দ্রের দিকে নেমে আসলো। তখন তার প্রথম যে কার পর্যন্ত ছিল সে একটা বাস্তব কর্মের মধ্যে মিশ্রিত ছিল। যে কার হয়ে গেল তার মধ্যে ভাবনা জগৎও সৃষ্টি হয়ে গেল, যেহেতু চন্দ্রের মধ্যে এসে গেল। কিন্তু এই ভাবনা জগৎটা পজিটিভ না হবে না নেগেটিভ হবে, হ্যাঁ, সেটা নির্ভর করবে ওই চন্দ্রের অবস্থান এবং কেতুর মধ্য দিয়ে যেহেতু আসছে এই কেতুর অবস্থান এবং শিরোরেখা। এই দেখেন শিরোরেখা শুরু থেকে শেষ পর্যন্ত এই আপনার রাহুর যতগুলি নক্ষত্র এবং কেতুর যতগুলি নক্ষত্র এবং যে স্থানে গিয়ে শেষ হয় যতগুলি নক্ষত্র আছে সবগুলি প্রভাব একটু না একটু পড়বেই। আচ্ছা স্যার বলেন স্যার। আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম, আপনি বলেন স্যার। দেখেন আমাদের টিটুদাস স্যার যেভাবে বললেন আমরা সংক্ষেপে কিন্তু শিরোরেখা শিখে ফেলেছি, কিন্তু আমি সংক্ষেপে শিখতে পারিনি, যার জন্য আমি সংক্ষেপে বলতে পারি না। আমার এই হচ্ছে আমার পার্থক্য। দেখেন এখানে আমাদের একটু আমরা বলেছি যে তিনটি পাপ গ্রহের ভিতর দিয়ে শিরোরেখা অর্থাৎ মস্তিষ্ক রেখা পরিচালিত হচ্ছে। কখনো দেখা যাচ্ছে, একটু কল্পনা করে দেখুন যে শিরোরেখাটি উঠেছে রাহুর ক্ষেত্র থেকে, মাঝখানে এসে সে ভেঙে পড়েছে। ভেঙে পড়ে কোন দিকে গেছে? সে চন্দ্রের দিকে গেছে। তাহলে চন্দ্র হচ্ছে আবেগ, চন্দ্র হচ্ছে মমত্ব, চন্দ্র হচ্ছে মায়া, বা চন্দ্র হচ্ছে স্নেহ, প্রীতি, মানে মাতৃত্ব, মানে এই দিকগুলোর দিকে সে ধাবিত হয়েছে। এখন এটি কথা ওই যে এক ম্যাডাম প্রশ্ন করলেন যে পিতার সহযোগিতা পাবে না মাতার সহযোগিতা পাবে, তাহলে ওই যে কথাটি বললাম ঢলে পড়ে এসে মায়ের কোলে মাথা নুয়ে দিল একটি, আর একটি হচ্ছে মায়ের কোলে এসে মাথা দিয়ে গুতা দিল, হয় না? ছোটবেলায় প্রত্যেকের বাড়িতে গরু দেখেছেন, গরুর বাচ্চা বাছুরের যখন দুধ খাওয়ার প্রয়োজন হয় তখন সে যে তার মাকে গুতায়, বিভিন্ন ভাবে গুতায় উঠায়, তারপরে সে দুধ পান করে, তার পেট ভরে। ঠিক তদনুরূপ সে যে গুতা দিচ্ছে না মায়ের কোলে যে মাথা রেখে ঘুমাচ্ছে, এই পার্থক্যটি কিভাবে বুঝবো? শিরোরেখা রাহুর ক্ষেত্র থেকে না উঠে অনেক সময় বৃহস্পতির ক্ষেত্র থেকে উঠেও কিন্তু সোজা নেমে যায়, এমনও কিন্তু দেখা যায়। আমি আপনাদের লক্ষ্য করতে বলেছি যে রেখাটি কোন পাশ থেকে উঠেছে, কোন পাশে গিয়ে নেমেছে, এটি লক্ষ্য রাখতে হবে। দেখুন আয়ু রেখার ক্লাসের সময় আপনারা কি করেছেন, আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা মাত্রে সেটি বক্ররেখা এবং সেটি শুভ রেখা, এটি কিন্তু আপনারা শিখেছেন যে আয়ু রেখা থেকে যে কোনো রেখা উপরের দিকে উঠবে মানে সেটি শুভ। এবার কথা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র থেকে নেমে শিরোরেখাকে কর্তন করেছে, কেটে দিয়ে আয়ু রেখার দিকে আসছে, এটি কি হবে? মস্তিষ্কে এসে দেবালয় ধাক্কা দিয়েছে, মানে দেবালয় বলছে যে তুমি ছোটবেলায় তোমার অন্নপ্রাশন অর্থাৎ মুখান্নপ্রাশনই হবে মন্দিরে, এই কথা কি বলে দিচ্ছে? দেবগুরু কি তাই বলে দেওয়ার জন্য এই রেখাটি পাঠিয়েছে? কি করেছে দেখেন, বৃহস্পতির ক্ষেত্র থেকে রেখা এসে যদি শিরোরেখা কর্তন করে তাহলে দেখবেন যে ওই দৈব আঘাতটি সে ছোটবেলায় পাবে। যে বয়সে তার রেখাটি কর্তন করেছে এটি সব নেগেটিভ রেখা, এটি মাথায় রাখবেন। দৈব আঘাত, দৈব আঘাত কি? ওই বজ্রপাত, তারপরে ধরেন বন্যা, ভূমিকম্প বা দৈব সৃষ্টি যেগুলো মহামারী, সেই যে যত দিকগুলো রয়েছে সেই আঘাতগুলো সে পাবে শিরে, মানে মস্তিষ্কে আঘাতগুলো ওখান থেকে পাবে। দেখুন আমরা মস্তিষ্কে হেলমেট পরি, আমরা পায়ে তো হেলমেট পরি না, যদি বলেন পায়ে বুট পরি। এইবার সৈনিকরা বুলেট প্রুফ জ্যাকেট পরে, কিন্তু হেলমেট মানে মাথা বাঁচানোর জন্য আগে সবাই চেষ্টা করে। বুলেট প্রুফ জ্যাকেটের বুকে থাকে হচ্ছে
মূল বুলেট প্রুফ বুক আর পিঠে, বাকি জায়গায় কিন্তু থাকে না। যে বাকি জায়গায় একটি গুলি লাগুক, লোকটা অন্তত হাতটি কেটে ফেলেও বাঁচিয়ে দেওয়া যাবে, কিন্তু বুকে বা মাথায় লাগলে কিন্তু আর বাঁচানো যাবে না। তার জন্য বুক আর মস্তিষ্ককে আলাদাভাবে মানে কন্ট্রোল করার চেষ্টা করা হয় ওই জাতককে বাঁচিয়ে রাখার জন্য। তাহলে দৈব যখন আঘাত দেয় তখন কিন্তু বাঁচিয়ে রাখা অনেকাংশে কঠিন হয়ে পড়ে। তো সেই দৈব আঘাত দিচ্ছে, দৈব কার কার মধ্যে বিরাজমান সেটি বুঝতে হবে। দৈব পিতার মধ্যেও বিরাজমান, মাতার মধ্যেও বিরাজমান। আদ্যা শক্তি মহামায়া সে কিন্তু মাতৃশক্তি। আবার ওই যে একটু আগে ওই যে দেবাদিদেব মহাদেবের কথা বললাম, উনিও কিন্তু সেই শক্তি, পিতৃশক্তি মাতৃশক্তি। তো এই যে পিতৃশক্তি মাতৃশক্তি কোন শক্তি তার ভিতরে দৈবের মধ্য দিয়ে কেন এরকম করে না? ভিডিও অন করতে হবে এবং মিউট আনমিউট নিজ দায়িত্বে করতে হবে। আমার কথা হচ্ছে ক্লাসে যদি মনোযোগী হন তাহলে ক্লাস করতে হবে, না হলে ক্লাস করার প্রয়োজন নেই। আপনাদের এটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে যে হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ এটা স্কুলে পড়ার শিক্ষার্থী আপনারা কিন্তু না, যে আমরা এখানে বসে বিভিন্ন গল্প করলাম বা পিছনে একে ওকে খোঁচাখুচি করলাম, আবার সিঙ্গাড়া খাওয়া থেকে যাওয়ার জন্য আমরা কখন বের হব সেই টাইমটি বললাম, আবার পার্কে যাব সেইগুলোও ক্লাসে বসে আলাপ করলাম, এটি কিন্তু নয়। এটি জীবন গড়ার অর্থাৎ পেশাজীবী একটি শিক্ষা। তো এখানে আমরা সবাই কিন্তু ম্যাচিউরড এবং বড়, তো আমাদের বারবার একটি কথা বলতে হবে, এটি আমি কিন্তু প্রত্যাশা করি না। এইবার ধরেন সেই যে দৈব এসে আমার শিরোরেখাকে কর্তন করেছে, তাহলে দৈব আমাকে আঘাত দেবে, আর আমি ব্যক্তি যদি আঘাত দেই তাহলে কি দেব? তাহলে আমি এই যে কথাটা বললাম আমি প্রত্যাশা করি না, আমি এই কথাটি কিন্তু অন্যভাবে বলতে পারি, এই ভিডিও অন করেননি, মিউট আনমিউট বোঝেন না, এগুলো শিখে থাকার ক্লাসে এসে, তাহলে কি হবে? কোনটি হবে? সেটি কে বলবে? ওই প্রভাব মানে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, মানে বৃহস্পতি কি দেয়? নেতৃত্ব দেয়। তার মানে কি আমি যা বলবো তাই তোমার শুনতে হবে। ওই নেতৃত্ব, এটি সুনেতৃত্ব, কুনেতৃত্বও রয়েছে। এই সু আর কু আমরা কিভাবে বুঝবো? ওটি কর্তন করে এসে যদি শুক্রের ভিতরে প্রবেশ করে সেটি আমরা নেগেটিভই বলি, যে আয়ুরেখা কর্তন করেছে তাহলে নেগেটিভ বলি। তাহলে শান্তি, সুখ, স্নেহ, মমত্ব এগুলো কিন্তু সুখ ওই সুখ রই দেবে। একই মুখের ভাষা, তুই লিখতে তয়রস্যু রস্যই দুটি শব্দ, আবার তুমি লিখতেও দুটি বর্ণ ব্যবহৃত হচ্ছে। তুমি বললে কত সুন্দর শোনা যাচ্ছে, আর তুই বললে আমরা রূঢ় ভাবে নিচ্ছি। আবার মানে বিশ্বে সব থেকে বেশি ভাষা প্রচলিত আছে ইংলিশে, সেখানে তুই তুমি আপনি সবই ইউ ইউ ইউ। তো কখনো ওই ইউকে কিন্তু কখনো তুমি, কখনো আপনি, কখনো তুই বলেও কিন্তু ইউর প্রয়োগ কৌশল রয়েছে। যারা ইংলিশের অধিক দক্ষ রয়েছেন তারা বুঝতে পারবেন যে সেন্টেন্সের আগে এবং পরের বর্ণমালা দিয়ে বুঝতে হয় বা শব্দ দিয়ে বুঝতে হয়, এটি তুই বোঝানো হয়েছে না তুমি না আপনি, এটি বুঝতে হয়। তো তদনুরূপ এই যে তুই বলতেছি বলার আগের ভঙ্গিমা, আর হচ্ছে এই মিউট করেন এটি বলার ভঙ্গিমা, ওটি কিন্তু বলবে যে আপনাদের দৈব দিচ্ছে না তার জেদ ক্রোধ দিচ্ছে। যেমন শনির ক্ষেত্র থেকে যদি কোনো রেখা এসে শিরোরেখায় কেটে দেয়, তাহলে শনি কষ্ট, সে কষ্ট করছে, মস্তিষ্কে স্বস্তি পাচ্ছে না, দেখবেন সারাদিন কষ্ট করছে, রাত্রে ঘুমানোর সুযোগ পাচ্ছে না। এই যে টিটুবাবুর পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে আমি দেখেছি, আমাদের দেশের থেকে ওনাদের এই ওয়েস্ট বেঙ্গলের মানুষের পরিশ্রমের মাত্রা কত বেশি। আমরা সাধারণত 10 কিলোমিটার যদি অফিস করতে হয় তাহলে সেখানে যেতে আমরা হাঁপিয়ে যাই, কাছাকাছি গিয়ে বাসা নেই। আর ওনারা 100-200 কিলোমিটার দূরের থেকে গিয়ে অফিস করেন, আবার সেই 200 কিলোমিটার ট্রেন জার্নি করে বাড়ি ফেরেন। রাত্রে 9টায় অফিস শেষ করে ট্রেনে ওঠেন, 11টা-12টায় এসে পৌঁছান, খেয়ে দিয়ে সন্তানের সাথে কথাবার্তা বলে টুলে ঘুমাতে ঘুমাতে তার 2টো বেজে যায়। ভোর 5টায় উঠে কোন রকমে ওই টিউবওয়েলের সামনে যে 2 চাপ দিয়ে 2 বালতি মাথার পরে ঢেলে দিয়ে অমনি দ্রুত নাকে মুখে কিছু খাইলে, না হলে বিস্কুট মুখে দিয়ে দৌড় দিচ্ছে আবার যে ট্রেন ধরতে হবে, ওই ট্রেনে গিয়ে অফিস করতে হবে। তারা কিন্তু ওই বাসা কাছে নিচ্ছে, সে তাও নিচ্ছে কিন্তু পরিমাণ অনেকটা কম।
এরা কিন্তু এই মাসিক ট্রেন টিকিট করে রেখে অল্প পয়সায় এই যাতায়াত করে কিন্তু জীবিকা নির্বাহ করছে, অর্থাৎ শ্রম করছে, ফল পাচ্ছে না। আবার দেখা যাচ্ছে যদি এটিকে জ্যোতিষ শিক্ষায় নেই, যে বারবার গুরুর কাছে যাচ্ছে শেখার জন্য, সারাদিন গুরুর কাছে সময় দিলাম, গুরু একটি কথাও শিখালো না, আবার যেটি শিখালো সেটি রূঢ় আচরণ করালো, আবার আমাকে দিয়ে চা নাস্তা টানালো, আমার মানে তার ভক্তদের সেবা করালো, মাথায় গিয়ে শিক্ষা আমাকে দিল না। এটিকে মানে কুবৃহস্পতি। আর সুবৃহস্পতি হলে আপনি গেছেন, আপনাকে সাদরে গ্রহণ করে, হ্যাঁ ছেলেটি এতক্ষণ ধরে কষ্ট করেছে, তার শিক্ষার পরিমাণও ওই দাড়িপাল্লায় মেপে দিতে হবে, না হলে কিন্তু সে সুগুরু হলো না। তো তখন শনির ক্ষেত্র থেকে যদি রেখা নামে, শনির ক্ষেত্রে একই সঙ্গে বলে যায় যদি শিরোরেখায় ছেদ থাকে, বা শিরোরেখা যদি ওখানে ভগ্ন থাকে, ওখানে সরু থাকে, বা ওখানে যদি কোনো রকম তিল বিন্দু ক্রস থাকে, তাহলে কষ্ট করবে, মস্তিষ্ক জাগ্রত হবে না। এই পড়ার জন্য এত চেষ্টা করব জ্যোতিষ শিক্ষার জন্য বা যে কোনো শিক্ষার জন্য, সেই কষ্ট ফল পাবো না, মানে কর্মফল আমরা পাবো না। কারণ কর্মফল দাতা হচ্ছে শনি, সেই এসে ভেদ করেছে শিরোকে, মস্তিষ্ককে, তাহলে সেটি ব্যর্থ হব। আর এবার আমরা আবার বৃহস্পতির জায়গায় চলে যাই, বৃহস্পতির থেকে রেখা এসে আবার শিরোরেখা কর্তন করলো, সেইখানে আবার ফিরে গেলাম। তাহলে বৃহস্পতি দৈব সহযোগিতা করছে, কিন্তু রাহুর সঙ্গে, রাহুর ক্ষেত্র থেকে জন্ম নিয়েছে, যেটি রাহু বৃহস্পতি যোগ গুরু চণ্ডাল হয়। গুরু আর চণ্ডাল এক বিছানায় ঘুমাতে পারবে না, এক রুমে থাকতে পারবে না, এক প্লেটে খেতে পারবে না। দুজন চণ্ডাল পারবে, দুজন গুরু পারবে। তার জন্য এখানে কিন্তু নেগেটিভ দিকটা বেশি বলা হয়েছে, পজিটিভ দিকটা কম বলা হয়েছে। অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র থেকে রেখা এসে রাহুকে কর্তন করার, রাহু রেখাকে কর্তন করার চেষ্টা করেছে। এটি শিরোরেখা মানে কিন্তু রাহু রেখা মতান্তরে। তাহলে সেটি কর্তন করতে আসুক, আর রাহু চণ্ডাল ওটি সহ্য করবে না, ঠাস করে ওই গুরুকেও মেরে বসবে। তাহলে গুরু মারা শিষ্য কিন্তু এই শিরোরেখা ওখান থেকেই কিন্তু বিচার করতে হবে। এইবার আসেন পরের অংশ। যদি রবির ক্ষেত্র থেকে রেখা এসে শিরোরেখাকে কর্তন করে বা রবি ডাউন থাকে, একই সঙ্গে বুঝে যাবেন রবির ক্ষেত্র ডাউন, শনির ক্ষেত্র নিচু, শনির ক্ষেত্র কাটাকাটি, বৃহস্পতির ক্ষেত্র কাটাকাটি, তিল বিন্দু ক্রসযুক্ত, মানে অশুভ, অশুভ। যদি শুভ রবি এসে কর্তন করে, তাও কিন্তু এটি রাহু রেখা, মানে শিরোরেখা রাহুর ক্ষেত্র থেকে জন্ম নিয়েছে। আমরা বলেছি রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ। তাহলে শনি আর রবি দুটি কিন্তু পাপ গ্রহ সেট করার চেষ্টা করছে। কিন্তু রবির ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে, কেন আমার ক্লাসের ভিডিও আবার দেখতে হবে, আমি সোলো কথা বলতে পারি না, এটা আপনাদের এখান থেকে সরে যাচ্ছে। তো রবি, আমরা কিন্তু একটি কথা বলেছি যে রবি নিউমারোলজিতে একই সঙ্গে বলেছি 7 হচ্ছে নিষ্ক্রিয় রবি কেতু। তো রবি থেকে রেখা এসে যখন কাটছে, তখন কিন্তু কেতুর ক্ষেত্রে ভেদ করছে। আবার আপনারা প্রশ্ন করতে পারেন, রবির ক্ষেত্র থেকে রেখা এসে কি রাহুর ক্ষেত্রে কাটবে না? কাটবে। আবার শনির ক্ষেত্রে নিচে কাটবে না? কাটবে। তাহলে শনির ক্ষেত্রে নিচে কাটলেও কেতুর ক্ষেত্রকে কাটবে, আর এখানে গিয়ে কাটলেও রাহুর ক্ষেত্রকে কাটবে। তো রবির সঙ্গে কেতুর, মানে যেটি শিরোরেখার মাঝে কেতুর অংশে কাটবে, সেটি নিষ্ক্রিয় রবি, এর সঙ্গে তার মিল রয়েছে, এবং দুটি পাপ গ্রহ পাপ জায়গার থেকে প্রবাহিত হচ্ছে। আর শনি তো তার গোত্রের লোক নিজে। তো রাহু দেখবেন রাহু শনি যুক্ত, রাহু শনি দৃষ্ট, মানে রাহু দমন হয় শনির কাছে, আর কোনো জায়গায় নয়। যেমন শনি তুষ্ট হলে, মা দক্ষিণাকালী যদি তুষ্ট হয় তাহলে শনি তুষ্ট হবে। মা দক্ষিণাকালী কিন্তু শনির একটি রূপের সহধর্মিনী বলা হয়েছে। কেন বলা হয়েছে? বলা হয়েছে যে সহধর্মিনীর কথা শুনবে। কেন শুনবে? ওই যে রাজা বলল যুদ্ধে যাব, আমি কালকে এই রাজ্যের সবাইকে মেরে দেব, মেরে দিয়ে ওই রাজ্য আমি নেব, এই বলে হুঙ্কার দিয়ে মন্ত্রী পরিষদে দিয়ে ঘোড়াঘড়ি ঘোড়া অস্ত্র সব রেডি করে নিয়ে বাসায় ঘুমাতে আসছে। রানী কিন্তু বলছে, তুমি যে যুদ্ধে যাবা, তোমার মাথায় যদি একটা গুলি লাগে তাহলে আমার স্মৃতির সিঁদুর তো মূর্ছা যাবে। এই বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো কান্নাকাটি শুরু করলে কি করবে? তার বউয়ের কান্না তো ঠান্ডা করতেই হবে। ঠান্ডা করতে গিয়ে বহু রকম কথা দিচ্ছে, কিন্তু কোনো কথায় কাজ হবে না। তুমি যদি একটি কথা দিতে পারো যে আমি যুদ্ধে যাব না, তাহলেই মানবো, নচেত না। তো এইবার মানতে বাধ্য হলো যে হ্যাঁ আমি যুদ্ধে যাব না।
কিন্তু রাজাদের কথা যেটি বলবে সেটি কিন্তু সেটিই মানতে হবে। তো আগের দিন বলে আসছে যুদ্ধে যাবে, রাত্রে বলল যুদ্ধে যাব না, তার মানে কিন্তু যেটা বলছে এই পরেরটাই কিন্তু ক্রমান্বয়ে রাইট হতে হতে যাবে। আপনি আগে একটা মন্তব্য দিয়েছেন, পরে মন্তব্য পরিবর্তন হতে পারে, কিন্তু যেটা হবে সেইটাই ঠিক রেখে যেতে হবে। পূর্বেরটায় ফিরে যেতে পারবেন না আপনি, যে রাত্রে কথা দিলাম বউকে, আবার দিনের বেলায় ওই কথা দিয়েছিলাম, এবার এখন তো দিন, এখন যে যুদ্ধে চলে যাব, এটা করতে পারবেন না। তখন সেই রাজা আর গুণবান রাজা হবে না বা সঠিক রাজা হবে না। এগুলো সত্য যুগের উদাহরণ। তো সেটি যখন হবে না তখন কিন্তু সে তার কথা রক্ষার্থে মত পরিবর্তন করবে। তো ওই মত পরিবর্তন করাতে পারে এই রবির যে রাজা, সে এই এসে ষড়যন্ত্রে মানে বউয়ের ষড়যন্ত্রে পড়ে গেছে। তারা রাজ্য দখল করার স্বপ্ন দূর হয়ে গেছে, যে রাজ্য তো দখল করে আনবা তুমি আমার জন্য, আমার সন্তানের জন্য, আমি তো এটি চাই না। তাহলে সে এসে যে কর্তন করলো কেতুর ক্ষেত্র থেকে মিলে যেতে পারে, এটি শনিরটি মিলে যেতে পারে, শনিরটি এসে কর্তন করে রাহুকে দমন করতে পারে, কিন্তু বৃহস্পতি কোনো কর্মে এসে কিছু করতে পারবে না, কারণ তেল আর জল দেবগুরু আর দৈত্যগুরু, এটি কিন্তু মাথায় রাখতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছি। পরের অংশে যাই। এইবার বুধের অংশ থেকে রেখা এসে যদি কর্তন করে বা টাচ করে বা শিরোরেখার কোন শাখা রেখা বুধের ক্ষেত্রে যায় বা আসে, যে কোনো ভাবে কানেক্টেড হয়, তাহলে কি হবে? ওই শিরোরেখা যেহেতু রবি মঙ্গল শনি রাহু কেতু, সবসময় মনে রাখতে হবে যে শিরোরেখা এখান থেকে আসছে, তাহলে বুধ হচ্ছে বালক গ্রহ, সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ, সবচেয়ে মানে সূর্যের তাপে সবচেয়ে উত্তপ্ত হয়ে শিশুর লোকটি একদম তুলতুলে হয়ে আছে। সোনা যখন গালায় স্বর্ণকাররা ফু দিয়ে দেখবেন ওই বাটির পরে, মাটির বাটিতে সোনা গালায়, অথচ মাটির পরে টল 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 করে চোখের জলের মতো একেবারে, বা কচুর পাতায় বৃষ্টির জল পড়লে যেমন হয় এমনটি কিন্তু করে। তাহলে ওই শিশুটির দিকে শিরোরেখা, ও তো শিরোরেখাকে কিছু করতেই পারবে না, আর শিরোরেখা ওকে গিয়ে করলে কি করবে? ওই টলটলমান অবস্থায় যা হবে তাইতেই ছিদ্র হবে। তাহলে তার তখন বুদ্ধি ভ্রংশ হবে, সে ভুল পথ নেবে। ওই যে যখন বলা হয়েছে কেতুর ক্ষেত্রে যখন যাবে, তার ডাইনে বামে সামনে পিছে তার জীবনে ষড়রিপু চতুর্পাশে কিন্তু গ্রাসমান, সেই গ্রাসমান রিপুর ভিতর দিয়ে শিরোরেখা অতিক্রম করছে। তার উপরে গিয়ে ওই বুধের যে রেখা এসে কর্তন করেছে সেটি বুদ্ধি কাটতে আসছে, অর্থাৎ মস্তিষ্কের বুদ্ধিকে ডাইভার্ট করতে আসছে, এটি মাথায় রাখতে হবে। তদনুরূপ এইবার আমরা ভাগ্যরেখার যখন ক্লাস করেছিলাম তখন আমরা বুঝেছিলাম যে চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা ওঠে, আবার মণিবন্ধ থেকে ওঠে, ভাগ্যরেখার সাথে যুক্ত হয়ে ওঠে, ভাগ্যরেখার থেকে ওঠে, বিভিন্ন ভাবে ওঠে। তাহলে এই যে রেখাটি ওঠে, যখন ওঠে তখন সেই রেখা সেই ক্ষেত্র থেকে ওঠে, কিন্তু চন্দ্রের সঙ্গে যে জায়গায় গিয়ে যুক্ত হয়েছে মানে কেতুর সঙ্গে, তাহলে চন্দ্র কেতু যুক্ত, অর্থাৎ রাশিতে কেতু, তার মানে কি? তার মনের আঘাত। তাহলে মনের আঘাত মস্তিষ্কের আঘাত, একই কথা। চন্দ্র মনের কারক, চন্দ্র মাতৃত্বের কারক। তাহলে মায়ের আঘাত, মায়ের হাতে চড় খাবে, অথবা মা দ্বারা সে শুধরাবে, অথবা দেখা যাচ্ছে তার ওই চন্দ্র মমত্ব, মায়া, স্নেহ সেটি তৈরি হবে, তার মাধ্যমে গিয়ে ওই মস্তিষ্ককে বলবে যে তুমি শান্ত হও, না হলে শিরোকে শান্ত করার সুযোগ নেই। কারণ সে রাহু শিরোরেখার ক্ষেত্রে কিন্তু অন্যান্য অনেক গ্রন্থকাররা লেখেন যে রাহুকে প্রথম মঙ্গল, মঙ্গলকে দ্বিতীয় মঙ্গল, মাঝখানের কেতুকে তৃতীয় মঙ্গল বলে থাকেন, মানে তিনটি মঙ্গল, অর্থাৎ শিরোরেখা যেখান থেকেই আসুক সেটি মঙ্গল রেখা। আর মঙ্গল মানে মঙ্গলদ্বীপ জেলে বা মঙ্গল প্রদীপ জেলে, মঙ্গল প্রদীপ জেলেই কিন্তু কোনো কিছুর সূচনা হয়, অর্থাৎ পাপ দিয়ে ওই রত্নাকর দস্যুর যে দস্যু বৃত্তিকে দূর করে তবেই না বাল্মীক মুনি হয়। তো মস্তিষ্ক যখন শোধিত হয় তখন সে মুনি ঋষি হয়, মস্তিষ্ক যখন কাজ করে দেয় তখন সে কিন্তু ওই ডাকাত, সন্ত্রাস, বদমাই সেগুলো হয়। আবার শিরোরেখা থেকে মানুষ বলে যে শিরোরেখা এরকম হলে তোমার পিলিহা রোগ হবে, এই থাকলে তোমার অমুক রোগ হবে, এই থাকলে তোমার হজমে গন্ডগোল হবে। আরে শিরো তো মস্তিষ্কের, তাহলে মস্তিষ্ক রিলেটেড যে রোগগুলো, ওই যে প্রথমে বলেছি
যে অক্সিজেন থেকে সবই গ্রহণ করে, মানে সব রোগই হতে পারে মস্তিষ্ক থেকে। আপনি কানে শুনছেন না, তার মানে কি? তার মানে কি? এটা কি হয়? বোবা বধির তারা কথা বলতে পারে না। তারা কি কথা বলতে পারে না এটা সত্য, না তারা কানে শোনে না এটা সত্য? কে বলতে পারবেন, বলেন কোনটা সত্য? তার কানে শোনে না। হ্যাঁ, তার মানে শিশু বেলায় সে কানে শোনে না, সঠিক। শিশু বেলায় সে কখনো শোনেনি মা, শিশু বেলায় বাবা, শিশু বেলায় ভাই, শিশু বেলায় মা, এগুলো শোনেনি, তাই সে বলতে শেখেনি। সে কিন্তু মুখ হা করছে, মুখ দিয়ে খাচ্ছে, কিন্তু সে কানে শোনেনি, বিদায় শেখেনি। তাহলে বোবা বধির সৃষ্টি হচ্ছে কোথা থেকে? কান থেকে। তাহলে এই বোবা বধির যাদের হচ্ছে তাদের আবার বুধ থেকেও হচ্ছে, আমরা বলছি। তার মানে কি? বুদ্ধি থেকে। তার মানে বুদ্ধিটা সে পাবে কি করে? আপনারা তো স্যারের কাছ থেকে শোনেননি, আপনারা বই পড়েছেন। এইবার বই পড়লে শিরোরেখা, এই যে আমাদের টিটু দাস স্যার যখন ক্লাস নিচ্ছিলেন তখন কিন্তু আমার শিরোরেখা পড়া হয়ে গেছে। তাহলে শিরোরেখা তার প্রকৃতি এই যে বের করা আছে, কিন্তু তো বের করে এখান থেকে কিন্তু আমার শিরোরেখা পড়ে নেওয়া হয়ে গেছে। 2, 3, 4, 5, 6, 7, 8 পৃষ্ঠা আছে, 8, 9 পৃষ্ঠা আছে। এই 9 পৃষ্ঠা তো এ কিন্তু পড়ে নেওয়া হয়ে গেছে। ধরেন এই যে পড়ে নেওয়া হলো, তাহলে এই পড়ে নিলেন আর আপনারা ক্লাস করলেন, এটির মধ্যে পার্থক্য কি? ওই পার্থক্যটি কিন্তু তৈরি করবে বোবা বধির আর যে কথা বলতে পারে। এর মধ্যে যে পার্থক্য, ওই পার্থক্য যদি বের করতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে আমাদের মস্তিষ্ক রেখা আমরা বিচার করে দেখবেন যে সুন্দরভাবে বলে দিতে পারবো। এইবার মস্তিষ্ক রেখা যেটি আমাদের টিটু দাস স্যার বললেন যে মস্তিষ্ক রেখা ছোট, তার মানে ছোট মানে কি? অর্ধেক হলে সে লেখাপড়া প্রথম জীবনে করেছে, পরে করে নাই। তা লেখাপড়া কত বছর বয়স পর্যন্ত করে মানুষ? কত? সাধারণত 30 বছর পর্যন্ত। কিন্তু এখানে তো চলে যাচ্ছে 25, 37.5 পর্যন্ত। এতদিন পর্যন্ত লেখাপড়া করবে কেন? সবাই তো আর নারায়ণ চক্রবর্তী, সবাই তো আর স্বপন কুমার চক্রবর্তী না। কেন করবে? দরকার কি? কিন্তু মস্তিষ্কে আপনি যেটি গ্রহণ করছেন সেটি তো বর্জন করবেন না? সেটি যদি বর্জন না করেন তা আপনার ক্লায়েন্ট থাকবে। আপনার ক্লায়েন্ট কি পাবে? আপনার বর্জিত অংশ তো পাবে। মানে আপনি মস্তিষ্কে যে শিক্ষা নিয়েছেন, ভাগ্যফল প্রত্যাশী আসছে, তাদের সেই ভাগ্য গণনা করবেন। সেটি কি বর্জন করা না? আপনার মুখ থেকে বের হবে না ওই কথাগুলো? তাহলে যেই কথাগুলো বের হবে, মানে যেটা শিখেছেন, ইঞ্জিনিয়ারিং শিখেছেন, ইঞ্জিনিয়ারিং করছেন, ডাক্তারি শিখেছেন, ডাক্তারি করছেন, ওকালতি শিখেছেন, ওকালতি করছেন, এই যেটি মস্তিষ্কে গ্রহণ করছেন এসে ত্যাগ করার সময়, তাহলে হ্যাঁ আমার শিক্ষা এই পর্যন্ত থেমে যাক, সমস্যা নেই, এরপরে আমি ত্যাগ করব। তাহলে আমি ত্যাগটা কোথায় করব? আমার ত্যাগ করতে বাধা দেবে কিনা? তাহলে এখানে আছে কেতু, আর ডাইনে আছে মঙ্গল, আর নিচে আছে চন্দ্র, আর উপরে আছে বুধ। তাহলে বুধে যদি যায় তাহলে বুদ্ধির জন্য ত্যাগ করব, আর মাঝখানে গেলে জমি জমার জন্য ত্যাগ করব, আর নিচে আসলে ভ্রমণের জন্য ত্যাগ করব। বিদ্যা। তাহলে যে ব্যক্তি ইঞ্জিনিয়ার সে ব্যক্তি বুদ্ধির জন্য ত্যাগ করবে, ঠিক আছে, জমির জন্য বিল্ডিং এর প্ল্যান টেলান করবে, এটাও ঠিক আছে, এইবার ভ্রমণের জন্য করবে, এটাও ঠিক আছে। যে ব্যক্তি উকিল সে ব্যক্তি কি করবে? হ্যাঁ, সে ওই জমি কিভাবে দলিল করে নিতে হয় সেই টেকনিক নেবে। মানে আমার মামলা সই করতে আসলে জমির দলিলের সই করে নেওয়া যায় কিনা এই নেবে। আবার যে বুদ্ধি দিয়ে মানে আরেকজনকে মামলায় জড়া দিয়ে, আপনি বাদী মামলা করতে আসছেন, আর দুটি মামলা করার জন্য বুদ্ধি দিয়ে দেবে, এইগুলো করবে তো। বা আসামি পক্ষ আসলে বলবে যে আরে ওই সময় আমি যা বলেছি তোমাকে ঠিক আমি এইভাবে বলে দেবো। দুই মুখে দুই রকম বলবে, এই করবে। কি করবে সে? সেটি কিন্তু তখন ওই রেখা কিন্তু আমরা পাবো না, এটি মাথায় রাখতে হবে। আমরা রেখা পাবো না। এই যে কথা বললাম, এই লাল দাগও কেটে দিলাম, এই রবি রেখা অনেকের হাতে থাকবে না, শনি রেখাও থাকবে না, বৃহস্পতির রেখাও থাকবে না। তখন কি করব? শিরোরেখা। এই তো চিন্তা বেঁধে গেল। তখন যে শিরোরেখা, বিশেষ করে তার আশেপাশে পরিবেশ, ওই যে কথা আমরা আগে বলেছি যে হৃদয় রেখা ধাবিত হচ্ছে ডাইনে মঙ্গল বামে বুধ, ডাইনে কেতু বামে রবি, ডাইনে কেতু বামে শনি, ডাইনে রাহু বামে বৃহস্পতি, এই যে যাত্রা করেছে। তাহলে তার পরিবেশের পাশে তো অন্য গ্রহ রয়েছে,
ছোটবেলায় তাকে দৈব সহযোগিতা করবে, আর মা কোলে নিয়ে কাঁদতে লাগলে ওই নাচিয়ে গাইয়ে তার শান্তি ফিরে, হাসি ফিরিয়ে আনবে। যৌবনকালের সে মাঝখানে আসবে কেতু, কেতুর সঙ্গে তাকে তার পাশের পরিবেশে শুক্র দৌড়ে এসে সহযোগিতা করবে। দেখবেন বড় হলে, টাকা হলে আপনার বুদ্ধি দেওয়ার লোকের অভাব হবে না। তখন ওই শুক্র বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, প্রেমিক প্রেমিকা সব এসে বুদ্ধি দিচ্ছে। এইবার তার ভিতরে শনি এসে আবার বীজমন্ত্র দিয়ে কেউ কষ্টের দিকে নিয়ে যাচ্ছে, কেউ ভালোর দিকে নিয়ে যাচ্ছে। আর কেতু যখন হচ্ছে, কেউ কলকি টানা শিখতেছে, কেউ মদ টানা শিখতেছে, কেউ দেখা যাচ্ছে ভালো কিছু মধুপান শিখছে। যখন তার পরবর্তীতে আসছে রবি, সে যশ খ্যাতির কারক হয়ে কিছু শিখছে অথবা যশ খ্যাতি বর্জন করছে। সেখানে গিয়ে বুধ হলে সে বুদ্ধি গ্রহণ করছে, ভালোটুকু গ্রহণ করছে, সারের যে ত্রুটিগুলো আছে ওইগুলোকে বাদ দিয়ে দিই, আমি যদি কিছু গুণ থাকে সেটি গ্রহণ করি। সার গাড়িও মানুষ, ও গাড়িও মেয়েটা আমি শিখবো কেন, তাহলে তো আমাকে মানুষ মন্দ বলবে। এই যে বিবেক, ওই বিবেক কিন্তু মস্তিষ্কে জাগ্রত করার জন্য পার্শ্ববর্তী পরিবেশের লোক রয়েছে, লোক মানে গ্রহ রয়েছে। সেই গ্রহগণ যদি তুষ্ট বা হৃষ্ট হন, তার উপরে নির্ভর করবে সে যদি মস্তিষ্ক কানেক্টেড হন বা শিরোরেখা কানেক্টেড হন, তখন সেই রোগে মস্তিষ্ক আক্রান্ত করবে। সেই রোগ মানে সেই জ্যোতি বা সেই স্বভাব, সেই চরিত্র, খালি রোগ নয়, স্বভাবের কারণে। আমি যদি যে বিচ্ছুর গায়ে হাত না দিই, বিচ্ছু না, ওই যে কাটা কি পোকা, শুয়োপোকা, শুয়োপোকার গায়ে যদি খুসাতে না যাই, শুয়োপোকা গায়ে লাগবে, গায়ে লেগে তারপরে তো সেখানে ঘা হবে। তো আমি খুসাতে গিয়ে গায়ে ঘা লাগায় আসলাম, আর হচ্ছে আমার গায়ে অটোমেটিক পড়লো, দুইটার মধ্যে পার্থক্য হবে না? এইবার পড়ে যে ঘাটা হলো, কোন অঙ্গে হলো, সেই অঙ্গর সাথে যদি মস্তিষ্ক রিলেটেড থাকে, তাহলে ওই ঘা দিয়ে কিন্তু মস্তিষ্ককে অর্থাৎ শিরোকে ইফেক্ট করতে পারে, আবার শিরোকে বাঁচাতেও পারে। যেমন আপনারা একটি পচনশীল ঘা হয়েছে, দেখবেন আগের কালে মানুষ করতো কি, পচনশীল পানি কামড়ি, পচনশীল ঘা, পাঁচড়া, ফোড়া এগুলো হয়েছে, সারছে না, আগের কবিরাজি চিকিৎসা কি, আরে জোক লাগিয়ে দাও, জোক লাগিয়ে দাও। জোক চেনেন কিনা যায় না, যে রক্ত চুষে খায়, জোকটা লাগবে শরীরে, ও রক্ত চুষতে চুষতে মোটা হয়ে ট্যাবলেটের মতো থাকবে। আমরা ছোটবেলায় লবণের জোক গায়ে লাগলে বা গরুর গায়ে লাগলে, আমাদের গায়ে লাগলে বাড়িতে এসে দেখতাম রক্ত খেয়ে টল টল হয়েছে, বা ধরে নিয়ে আসতাম, ধরে এনে লবণ দিতাম ওর গায়ে, লবণ দিলে রোদ্রে রাখলে এইবার মানে ওই রক্ত বেরিয়ে যেত। আবার খেজুরি কাটা দিয়ে টেনে দুই পাশে মাটির সাথে পুঁতে দিতাম, যা, আর তারপরে লবণ দিয়ে দিতাম, রক্তও বের করে দে, আমার রক্ত খেয়েছো, রক্ত বের করো, উপরন্ত তুমি এই রোদ্রে ছটফট করে মরো। ওইভাবে দুপুরি বেলায় দেখা যাচ্ছে সেই জোক ওখানে মরে একেবারে শুটকি মাছ হয়ে গেছে, এমন কিন্তু ঘটতো। তাহলে মস্তিষ্ক ওই প্রাণীটিকে হত্যা করার দিয়েছে, মানে অনুমতি দিয়েছে, না হলে কিন্তু আমি হত্যা করিনি। কিন্তু সে কি করেছে, সেই তো আগে আমার রক্ত খেয়েছে। আবার ওরই কিন্তু উপকারী গুণ রয়েছে, ওই ঘায়ের পরে জোক লাগিয়ে দিলে রক্ত চুষে যখন বের করে, ওই ঘাটি দ্রুত সারে। তাহলে প্রত্যেক ক্রিয়ারই যে সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, সেটি কিন্তু এই সূত্রের সঙ্গে যে যেটির নেগেটিভ দিক রয়েছে, তারই কিন্তু আবার পজিটিভ দিকও রয়েছে। যা খেলে রোগ বাড়ে, তা না খেলেই তো রোগ সারে, এটা কিন্তু বলা হয়েছে। আবার যাতে রোগ বাড়ে তাতেই সারে, এই কথাও কিন্তু প্রচলিত বাংলা রয়েছে। তাহলে যে খাবার খাবো, সেই খাবার মস্তিষ্কে আমার পজিটিভ নেবে না নেগেটিভ নেবে, ওই টক ঝাল মিষ্টি, সেটির উপর নির্ভর করে শিরোরেখা বিচার করতে হবে। রেখা সবসময় পাবো না, এটি মাথায় রাখতে হবে। কিন্তু রাহুর গুণ, কেতুর গুণ, মঙ্গলের গুণ, এই তিন গুণ কিন্তু শিরোরেখায় থাকতেই হবে, না হলে শিরোরেখা হবেই না। কারণ ওই যে বললাম, সামুদ্রিক শাস্ত্রে প্রথম মঙ্গল, দ্বিতীয় মঙ্গল, তৃতীয় মঙ্গল বলা হয়েছে, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলা হয়েছে। তাহলে এই যেটি বলা হয়েছে, সেই মঙ্গলের মধ্যে, যেমন এখানে আরেকটু ডিপে যখন যাব, রাহুর পাশে আমার কেউ নেই। আপনারা প্রশ্ন করলেন, স্যার রেখা তো রাহুর ক্ষেত্র থেকেই আসছে, তাহলে আয়ু রেখার সাথে যুক্ত, আয়ু রেখার সাথে বিযুক্ত, এইবার বাবার সহযোগিতা পাবো না মায়ের সহযোগিতা পাবো, কিভাবে বুঝবো? এই যে প্রশ্ন করেছেন, আমরা তো বুঝিনি। তাহলে এবার যদি আমরা বুঝি,
তাহলে আমাদের বুঝতে হবে সর্বপ্রথম চলে যেতে হবে আদ্রা নক্ষত্র। রাহু আদ্রা নক্ষত্র 6 মানে বুধ, তাহলে বুদ্ধির নক্ষত্র, বুধের গৃহগত রাহুর নক্ষত্র আদ্রা। এইবার 9-15 নম্বর নক্ষত্র সাথী, সেটা শুক্রের নক্ষত্র, মানে শুক্রের গৃহে তুলায়, তাহলে শুক্র মানে শান্তি সুখ। তাহলে আদ্রা হচ্ছে বুদ্ধি, আদ্রার রাহু বুদ্ধি, বিবেক বিবেচনা, লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক এগুলো রয়েছে। এইবার তুলার 15 নম্বর মানে সাথী, সাথী রয়েছে শুক্র, সুখ শান্তি সমৃদ্ধি রতি শক্তি মতি ইত্যাদি ইত্যাদি সব কামনা বাসনা সব। পরবর্তী 15 আর 9 24 নম্বরটা কি? শতবিশা স্যার, কি শতবিশা ধনিষ্ঠা শতবিশা হচ্ছে মকর, না সরি কুম্ভ, না কুম্ভ স্যার, কুম্ভ। তাহলে কুম্ভে শনি, শনির ভিতর দিয়ে যাচ্ছে, শনি ত্যাগ তিতিক্ষা যোগ সাধনা একাগ্রতা। তাহলে এই তিনের মিলন ঘটছে। এর মধ্যে পিতৃকারককে তখন কিন্তু চলে আসতে হবে এখান থেকে পঞ্চম ভাব, পিতৃকারক মানে পিতার সহযোগিতা পাবে কিনা, এখান থেকে চতুর্থ ভাব মাতার সহযোগিতা পাবে কিনা। তাহলে মাতৃকারক মা কি শিখাবে? মা সুখ শিখাবে, মানে শুক্রের সুখ শিখাবে, নাকি বুধের বুদ্ধি শিখাবে, নাকি শনির কায়িক পরিশ্রম শিখাবে? কেন শিশুবেলায় আপনারা দেখছেন না 5-7 বছরের শিশু ভিক্ষা করতে পাঠাচ্ছে, তেমন নাকি তার বাবা মা ইনকাম করতে পাঠাচ্ছে। আবার 10 বছর হয়ে গেলে পরের বাড়ি কাজ করতে পাঠাচ্ছে, মানে কি মা বাবা পাঠাচ্ছে পেট বাঁচানোর জন্য। আবার কোনো মা বাবা শিখতে পাঠাচ্ছে, সেখান থেকে আবার কেউ গান শেখাচ্ছে, কেউ নাচ শেখাচ্ছে, কেউ আবার সাঁতার শেখাচ্ছে, কেউ দেখা যাচ্ছে ওই গীতা ভাগবত চণ্ডী পাঠ শেখাচ্ছে, কেউ কৃষ্ণ নাম জপ করা শেখাচ্ছে। তাহলে এই শিক্ষার মধ্যে পার্থক্য নেই। তখন কিন্তু ওই তার লগ্নের চতুর্থ এবং পঞ্চম ভাব পিতার সহযোগিতা পাবে না মাতার সহযোগিতা পাবে। এটি যদি না দেখে আসি তাহলে আয়ুরেখা থেকে যুক্ত শিরোরেখা, সে ছোটবেলায় পাতলা শুকনা থাকে বা সংগ্রাম করে মানুষ হয়, এটি ঠিক আছে, কিন্তু পিতার সহযোগিতা পাবে না মাতার সহযোগিতা পাবে, এটি বলার ক্ষেত্রে কিন্তু একটু পার্থক্য রয়েছে। যদিও আমি নিজেও লিখেছি যে তারা মাতার সহযোগিতা পায়, এখানে কিন্তু আরেকটি কথা বলতে হবে। হ্যাঁ, রাহু মাতুলালয়কে নির্দেশ করে, সেটি হচ্ছে যদি কখনো মস্তিষ্ক রেখার গোড়ায় ত্রিভুজ চিহ্ন অঙ্কিত হয়, রাহুর ক্ষেত্র দিকে ধাবিত হয়, তখন তার জন্ম হয় মাতুলালয় বা বাড়ির বাইরে বা হাসপাতাল ক্লিনিক রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, এটি বাড়ির বাইরে জন্ম হয়। কিন্তু তারপরে সে বাবার সহযোগিতা পায় না মাতার পায়, সেটি বলতে গেলে কিন্তু তখন ওই পিতৃকারক বা মাতৃকারক হয়ে যেতে হয়। তো যখন আমরা যেতে হয়, যদি প্ল্যানেট যখন পাই না, সামুদ্রিক শাস্ত্রে তো প্ল্যানেটের কথা নেই বা পামিস্ট্রিতে প্ল্যানেটের কথা নেই, তাহলে কিভাবে বলবো? তখন পিতৃকারক আমরা কিন্তু ওই যে আত্মকারক রবি, এটা কিন্তু বলেছি বা শিখেছি, আর হচ্ছে মাতৃকারক চন্দ্র, এটাও আমরা শিখেছি এবং ক্লাস হয়ে গেছে। তাহলে ওই যে রবি, তার হাতে রবি রেখা কেমন? যদি রবির রেখা রবির ক্ষেত্র ভালো থাকে, পিতার সহযোগিতা পেয়েছে, আর রবি খারাপ থাকলে পিতার সহযোগিতা পায়নি। তার হাতে যদি চন্দ্র ভালো থাকে, মায়ের সহযোগিতা পেয়েছে, চন্দ্র খারাপ থাকলে মায়ের সহযোগিতা পায়নি। সহজ জিনিস। আর প্ল্যানেট থেকে দেখতে গেলে চতুর্থ ভাব আর পঞ্চম ভাব দেখতে হবে। এবার টিটু দাস স্যার আবার একটু সহযোগিতা করেন, আমি আবার একটু বই পড়ে নিই। স্যার তার ভিতরে কি আমাদের সেই কোকায়া মার্মা, উনি কি যোগদান করেছেন? না স্যার দেখলাম না। ও, আপনি ফোন দিয়েছিলেন? না ফোন দেয়নি স্যার। ও দিব, একটু দেন। আচ্ছা ঠিক। হ্যাঁ টিটু দাস স্যার শুরু করেন। স্যার ঠিক আছে স্যার, যে বিষয়টা এখন আমাদের ক্লাস দিয়ে গেলেন, এই বিষয়টার মধ্যে আমি আরো সংক্ষেপে আপনারা যাতে সহজে বুঝতে পারেন বলার চেষ্টা করছি। প্রথমত দেখেন, স্যারে নিম্নগামী 3টা রেখা দেখিয়েছেন, একটা বৃহস্পতি থেকে, একটা শনি থেকে, একটা রবি থেকে। এর মধ্যে বৃহস্পতি ক্ষেত্রে আর শনি ক্ষেত্র থেকে যে নিম্নগামী রেখা, অবশ্যই এটা
অশুভ ফলদাতা, এমনকি মারক ফলদাতা, এটা বিস্তারিত আলোচনা করব। আর রবি থেকে যে নিম্নগামী রেখা অবশ্যই শুভ রেখা। রবি রেখা যখন হৃদয় রেখাকে টাচ করলো, তখন তার যে হৃদয় রেখার যে বিবেক বা হৃদয় রেখার যে হৃদয় রেখার যে পরিচালক বুধ, মানে এই রবি স্পর্শে জাতকের বিবেক বুদ্ধি দীপ্ত হলো, যার মধ্য দিয়ে তার জীবনের প্রতিষ্ঠা পাওয়া সম্ভব। যেই মানে রবি বুধ কানেক্টেড হলো, অর্থাৎ রবি হৃদয়কে স্পর্শ করলো, হৃদয় রেখাকে স্পর্শ করলো, তখন বুঝে নিতে হবে যে যেহেতু হৃদয় রেখাকে কন্ট্রোল করে বুধ, তাইলে রবির আলু বুধের মধ্যে স্পর্শ হলো, বুধ তখন এই বুধ বুদ্ধিদীপ্ত হলো, তখন তার বুদ্ধি দিয়ে রবির আলোকের সাহায্যে তার জীবনের প্রতিষ্ঠা পাওয়া সম্ভব। যেই হৃদয় রেখা শিরোরেখাকে স্পর্শ করলো, অনেক সময় আবার এই হৃদয় রেখাকে কেটে কেতুর ক্ষেত্রে এসে থেমে যায়, শিরোরেখাকে স্পর্শ করে না। আবার অনেক সময় শিরোকে স্পর্শ করে, আবার কিছু কিছু ক্ষেত্রে আয়ু রেখাকেও স্পর্শ করে, বাঘ রেখাকেও স্পর্শ করে। তখন রেজাল্ট তিনটা আলাদা হবে। তো প্রথম বললাম হৃদয় রেখাকে স্পর্শ করলে কি হবে, তার বুদ্ধিদীপ্ত হবে। বুদ্ধির বললে বুদ্ধি কৌশল কাটিয়ে তার জীবনে একটা, যখন যদি হৃদয় রেখা রবি রেখা হৃদয় রেখা স্পর্শ না করে, তখন জাতকের জীবনে চলার পথে অনেক বাধা আসবে, সেই বাধা এড়ানো তার পক্ষে কষ্ট হবে। যেই হৃদয় রেখাকে স্পর্শ করলো, তার মধ্যে একটা বাধা আসলো, তখন যে আমি এই পথে গেলে বাধাটা আসলো, অন্য পথে একটা খুঁজার একটা মস্তিষ্কের মধ্যে একটা ক্ষমতা এসে যাবে যে আমি এদিকে বাধা আসছে, আবার ওদিকে যাই, ওইদিকে গেলে হয়তো বাধাটা অতিক্রম করতে পারবো। এটা কিন্তু ওই হৃদয় রেখা মধ্যে রবি স্পর্শ করলে এটা সম্ভব, আর নাইলে কিন্তু রবি রেখা যদি স্পর্শ না করে এটা সম্ভব না। আবার যদি রবি রেখা মস্তিষ্কের মধ্যে স্পর্শ করে, হৃদয় রেখা ছেদ করে, তখন জাতকের মধ্যে মস্তিষ্ক এবং বিবেক কাজে লাগিয়ে জীবনে আরো বেশি সুপ্রতিষ্ঠিত হতে পারবে। তবে এক্ষেত্রে রবি রেখা স্পষ্ট হতে হবে ভালোভাবে, বা তার মধ্যে কাটাকাটি আঁকা বাঁকা যাতে না থাকে, এদিকে লক্ষ্য রেখে আপনি বলতে হবে। দ্বিতীয়ত আসলাম শনির বিষয়টা। শনির ক্ষেত্রে থেকে ধরেন ডাউনমুখী রেখা আসলো, শনি ক্ষেত্রে এটা ডাউনমুখী রেখা, এটা একটা মারক রেখা, মানে তার এই যে হৃদয় স্পর্শ করলো, মানে তার বিবেক রে আঘাত করলো, তার বুদ্ধিরে আঘাত করলো, এবং কোন অবস্থাতে তার জীবনে ডেভেলপ হতে দেবে না। এবং শনির কারো হাতে শনি মারক রেখা থাকলে তাদের জীবনে ধরেন কোন একটা প্রবলেমে পড়লে এটা সহজে উত্তরণ হতে পারে না, কোন একটা রোগ সুখ হলো এটা সহজে উত্তরণ হতে পারে না। এটা কিন্তু আপনারা ওই শনির মারক রেখা থেকে বুঝতে হবে। শনির মারক রেখা যদি আবার এসে কেতুকে আক্রমণ করে, হৃদয় রেখা ছেদ করে, শনির প্রধান শত্রু কিন্তু কেতু, তাহলে এই যে আমরা জ্যোতিষ শিখি, এটা কিন্তু কেতু আর শনির একটা প্রভাব আমাদের খুব দরকার। শনি কেতু যদি আমাদের ফেভার না থাকে, আমরা কিন্তু জ্যোতিষ শিখতে পারবো না। আলোকিত কতটুকু হবে সেটা রবির উপরে, বৃহস্পতির উপর ডিপেন্ড করবে। কিন্তু এই কেতুকে যে শনি রেখা যে কেতুকে স্পর্শ করলো, তখন কিন্তু তার দৈব শক্তিটাকে একবারে ধ্বংস করে দিল। মানে শনি মারক আর শনি প্রধান শত্রু হইল কেতু। স্যার বলবেন কিছু? স্যার পড়া হয়ে গেছে। আমি যেহেতু শনির কথা হচ্ছে, শনির ভিতর আমি একটু কথা না বলে পারছি না, আপনাকে কি বলবো থামিয়ে দেওয়ার জন্য আমি দুঃখিত। তো আমাকে একটু বলতে হবে, শ্রী জয় চক্রবর্তী, আপনার একটু মিউট করে আমার কথার উত্তর দিতে হবে। যেমন আজকের ক্লাস 17 তারিখ